এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। স্যার ডেকেছিলেন আমাদের? হ্যাঁ রূপ, তোমাকে আর আরফকে ডেকেছি কারণ তুমি আমার একমাত্র আস্থাভাজন একজন অফিসার। একটা দায়িত্ব পালন করতে হবে। জি স্যার, বলুন কি করতে হবে। আমাদের এখানে একজন নতুন অফিসার জয়েন হয়েছেন। উনি এখন একটা মিশনে আছেন। এইটা হচ্ছে হোটেলের ঠিকানা। ওখানে গিয়ে তাকে হেল্প করতে হবে। স্যার, আপনি যে বলেছিলেন আপনার মেয়ে জয়েন করবেন। আরাফ চুপ করো। কাজের জায়গায় ব্যক্তিগত সম্পর্ক টানবে না। উনি আমার মেয়ে হলেও এখন একজন অফিসার, তাই এসব কথা না বলে কাজের কথা বলুন। স্যার আমরা তাহলে বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর ওখানে যাওয়ার পর খেয়াল রাখবে, নতুন যিনি জয়েন হয়েছেন উনি একটু বেশিই সাহসী। কোনো ভুল ডিসিশন নিলে তাকে থামাবেন। ও ভালো কথা, তাকে চিনবেন কি করে? আর ওখানকার অপরাধীরা যদি আসল পরিচয় জেনে যায়? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। এমনভাবে সাজা দেব আপনি নিজেও দেখলে চিনতে পারবেন না। আরাফ, শুধু বড় বড় কথা না বলে অরূপের মতো কাজে কিছু করে দেখাও। আরাফ আর অরূপ তখন জাহিদ সাহেবের রুম থেকে বের হয়ে আসলো হোটেলটার ঠিকানা নিয়ে। ওদিকে হোটেলে বসের সঙ্গে একটা কাজে এসেছিলাম, অনেকটা বাধ্য হয়েই। এসে এমন রকমের কাণ্ড দেখবো ভাবতে পারিনি। নিচে বসে থেকে উপরে এসেছি দেখতে বস কি করছে। এসেই চমকে গেছি পুরো। একটা মেয়ে বসের গা জড়িয়ে দাঁড়িয়ে আছে, আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে একেবারে। আমার বসের বয়স প্রায় 50 ঊর্ধ্ব, আর মেয়েটির বয়স আরো কম। ওনার মেয়ের বয়সী হবে হয়তো। ছি, কি রুচি! ঘৃণায় আমার দু চোখ নিচু হয়ে এলো। বয়স বেড়েছে তবু এদের মন মানসিকতা নিচু রয়ে গেল। স্যারকে আমি তেমন খারাপ ভাবতাম না। প্রভাবশালী ব্যবসায়ীরা এমনই হয় তা আমার আগেই জানা। তবে ওনার কথাবার্তায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চাকরিতে জয়েন দেওয়ার সময় স্যারের পিএ যিনি ছিলেন তিনিও বলেছেন স্যার মাতাল হয়ে পড়ে থাকেন। আর তাছাড়া স্যারের ছেলেরা তেমন ভালো নয়। ড্রাগসের মামলায় ওনার ভাই জড়িত আছেন, একদম নেশাগ্রস্ত। আমি ইনফরমেশন পেয়েছিলাম ওনার পরিবারে হয়তো ওনার ছেলেই এমন করে, আর ওনার বিজনেস পার্টনাররা সবাইও আছে এসবে। কিন্তু না, উনিও এমন। আমি অতটাও পাত্তা দেইনি, কিন্তু আজ মাতলামির সাথে তার নারীর পিপাসু চরিত্র ফুটে উঠল। আমি লজ্জায় একদম নিচের তলায় এসে পড়লাম। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে যখনই দেখা হয়েছে তখনই খুব আন্তরিকভাবে কথা বলতেন তিনি। আর আজ তার আচরণ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। মনে মনে বলছি একবার আমার মিশন সাকসেসফুল হোক, কাজটা শেষ করে নিয়ে তারপরে এদেরকে একে একে সব কয়টাকে ধরবো। তারপর বাবারা তোমাদের সবাইকে ধরে নিয়ে জেলে ভরে দিব। আমি অর্ণিতা আফসারি। তবে এখানে সবাই আমাকে ছদ্মনাম কথা রহমান হিসেবেই চেনে। বাকিটা পরে বলবো, এখন ব্যস্ত আছি। ওদিকে হোটেলে এসে মেয়েটাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না অরূপ আর আরাফ। অরূপ একটা মেয়ের দিকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকাতেই আরাফ আগ বাড়িয়ে মেয়েটার সাথে কথা বলতে চলে যায়। গিয়ে মেয়েটা ছদ্মবেশে এসেছে নাকি আসল সেটা বোঝার জন্য ভালো করেই ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখন মেয়েটা রেগে গিয়ে আরাফকে থাপ্পড় দিয়ে দেয়। আরাফ হাঁ হয়ে যায়। অরূপ আরাফের থেকে তখন কিছুটা দূরে ছিল। সে আরাফকে কল করে বলল, হ্যালো, কাজ কি হলো? পেলি মেয়েটাকে? আরে ভাই, এই তুই কার কথা বললি? এই মেয়ে তো একদমই সেসব দলের মেয়ে না। তাহলে কোন দলের? আরে তুই বুঝতে পারছিস না, মেয়েটাকে আমি আমার প্ল্যান মাফিক কথা বলছি। উল্টো মেয়েটা আমার গালে সর বসিয়ে দিল, আর কথার যা ঝাঁস। আরে গিয়ে দেখ, ওই সেই মেয়ে এখন ভদ্র সাজছে। রাতের আড়ালে ওরাই ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করে। আর এসব মেয়েদের 16 আনাই চেনা আছে আমার। আমার মনে হয় না। শোন, আজ যদি এই মেয়েটির পুরো গ্যাং ধরতে পারি তাহলে আমাদের প্রমোশন পুরোপুরি ভাবে হবে। আর প্রমোশন? এত টেনশন করিস না, হয়ে যাবে। ভালো করে দেখ কি করে মেয়েটা। আর শোন, ফোর্স আমি রেডি করে রেখেছি হোটেলের পিছনে। তুই কোনো সংকেত পেলে আমাকে জানিয়ে দিবি। ওদিকে অনিতা তখন কাউকে বলছিল, হ্যালো, আমি অর্ণিতা আফসারি বলছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কোনো ইনফরমেশন পেয়েছেন? এখনো অনেক কিছু জানা বাকি, তবে এইটুকু বুঝেছি এই লোক খুব ডেঞ্জারাস। বিভিন্ন ধরনের উঁচু স্তরের লোকেদের সাথে এর উঠা বসা, আর তাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে।
টেকনাফ থেকে তেতুলিয়া এর লোকে ভর্তি সব জায়গায়। তুমি বাবাকে বলে দিও আমার পেছনে হয়তো ওদের কোনো লোক লেগেছে। এই পর্যন্ত 5 বার আমাকে ফলো করেছে। জি ম্যাডাম, স্যারকে জানিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। গলা শুকিয়ে আসছে, মনে মনে নিজেকে বলছি রিল্যাক্স অর্নিতা, সামনে আরো পথ বাকি। এতটুকুতে ভয় পেলে কি করে সামনে আগাবি? বাবাকে দেওয়া আমার বাণীও তো সত্য করতে হবে। আমি ফোনে কথা বলে জিপিএস চালিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম বস কখন আসবে। বস ফোন করেছে এর মধ্যেই। হ্যালো, কথা কোথায় তুমি? এই তো স্যার, নিচে আমি। নিচে একদম রিসিপশনে এসে পড়ো, সেখানেই থাকো। জি স্যার, আসছি বলে রওনা দিব। তারও সময় নেই। তাকিয়ে দেখি এখনো সেই লোকটা আছে। পুল সাইড পার হয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে আসার সময় আমার নজর পড়ে সেখানকার কাচের দরজায়। স্পষ্ট দেখতে পারছি আমি তাকে, কিন্তু এখন কিছু করা যাবে না। স্যার এসে দাঁড়িয়েছে আমার সামনে। কি কেমন লাগছে? জি ভালো স্যার। গুড। শোন, আমাদের ক্লায়েন্ট একটু পরে চলে আসবে, তৈরি থেকো, বুঝছো? জি স্যার, বুঝেছি। আগের প্রেজেন্টেশন রেডি করে রাখছো? তারা হয়তো আগেরটা নাও দেখতে পারে, তাই নতুনটাই বেশি প্রাধান্য দিবে। সব কিছুই তৈরি করেছি স্যার, আপনি মিটিং অ্যাটেন্ড করুন, আমি সব ব্যবস্থা করছি। স্যার চলে গেলেন আলোচনা করতে। আমি ফোনে আমার সিমে ঢুকে আব্বুকে কল করলাম। হ্যালো। হ্যাঁ মামুনি, কি বুঝলে ওদিকের খবর? বাবা, তুমি যা বলছো মনে হচ্ছে তাই ঠিক। এবার মিলেছে সব। শোনো, সামনে থেকে সবাই সাধু হয়, আমি তাই তোমাকে বলছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না। যাই হোক, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। আমি তোমার জন্য 2 জন চৌকুশ অফিসার পাঠাচ্ছি। জি আব্বু। হ্যালো আরাফ, শোন, আমিও আসছি। স্যার আমাকে বলল গোয়েন্দা বিভাগের একজন নতুন কর্মী নাকি এসেছে, তাকে প্রোটেক্ট করতে। এখন তুই আমাকে বল, তুই কোথায়? আমি এখন 3 তলায় একটা হলরুমের সামনে। এখানে ওই মেয়ে আর ওই কোম্পানির মালিক ঢুকেছে। আচ্ছা, আসছি আমি। আরাফের সঙ্গে কথা বলার পরই অরূপ চলে এসেছে হোটেলটিতে। আবাসিক হোটেল, নানান ধরনের লোক প্রতিদিন এখানে আসেন। অরূপও ছদ্মবেশে এসেছে এখানে। চোখে সানগ্লাস আর নকল গোফ লাগিয়ে কোট পরে চলে এসেছে সে। রেস্টুরেন্টে এসে বসে পড়ল সে। উদ্দেশ্য আরাফের সঙ্গে যোগাযোগ করা। হ্যালো, হ্যাঁ আরাফ শোন, আমি এখানকার রেস্টুরেন্টে আছি। তুই দয়া করে বল মেয়েটা দেখতে কেমন, আর মেয়েটি কি ড্রেস পরেছে? মেয়েটি একটু লম্বা ভাই, 5 ফুট 7 ইঞ্চি হবে, গায়ের রং ফর্সা, এটুকু বলতে পারি। এত লম্বা মেয়ে তুই তো হোটেলে ভাই পাবি না। খুব লম্বা মেয়ে, ড্রেসও পরেছে সবার থেকে আলাদা কালারের, অনায়াসে চিনতে পারবি। অরূপ কানে ব্লুটুথ স্পিকার দিয়ে হেঁটে হেঁটে আরাফের কথা শুনছে আর আশপাশ ভালো করে দেখে নিচ্ছে। অফিসার থেকে শুরু করে অনেক গোয়েন্দা দপ্তরের লোকজন জড়ো হয়েছে এখানে। অরূপ ইশারায় তাদের সঙ্গে কথা বলছে, তবে এখানে তার নজরে নতুন মেয়েটি পড়েনি, হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। নতুন যারা আসে তারা আর কি বা বুঝতে পারে, আর এ তো একটা মেয়ে। অরূপ আরাফের সঙ্গে কথা বলতে বলতে উপরেই আসছিল সিঁড়ি দিয়ে। রিসেপশনের সামনে ঘোরাঘুরি করলে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার সঙ্গে একটি মেয়ে ধাক্কা লাগলো। সরি, এক্সট্রিমলি সরি, আমি দেখতে পারিনি, আপনাকে কিছু মনে করবেন না। ইটস ওকে আঙ্কেল, ফুল মানুষেরই হয়। অরূপ বোকা বনে গেল। শেষ পর্যন্ত কিনা আঙ্কেল ডাক শুনতে হলো, তাও আবার এমন একটি সুন্দরী মেয়ের কাছ থেকে। অরূপ মোবাইল নিয়ে ভালো করে তাকিয়ে দেখলো, না, অত বয়স্কতা লাগছে না ওকে। মেয়েটার কথা মনে হতেই দেখলো মেয়েটির গায়ে নীল কালারের ড্রেস, আর বর্ণনাও মিলেছে। অরূপ মেয়েটির পিছু নিয়ে নিল। লেডিস ওয়াশরুমে ঢুকেছে কথা। ব্যাগ থেকে মোবাইল বের করে ফোন দিল বাবার কাছে। হ্যালো বাবা, ইমিডিয়েটলি ফোর্সকে ইনফর্ম করো, তারা সবাই একসাথে মিটিং করছে। তুমি চিন্তা করো না, আমি লোক পাঠিয়েছি, তারা সেখানে পৌঁছে গিয়েছে। তুমি বলো তারা কোথায় মিটিং করেছে? 3 তলায় উঠে ডান পাশে একটা অডিটোরিয়াম আছে, সেখানে তাদের মিটিং চলছে। তাড়াতাড়ি আসতে বলো। ওকে মামনি, সাবধানে দেখো। কথা বাবার সঙ্গে সব বলার পর পিছনে ফিরতেই আটকে উঠল, কারণ অরূপ তার পিছনে দাঁড়ানো। কথা নিজেকে স্বাভাবিক করে অরূপকে উদ্দেশ্য করে বলে, এই কি আঙ্কেল, আপনি এখানে লেডিস ওয়াশরুমে কেন? ছেলেদের ওয়াশরুম ফেলে? অরূপ কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমায় দেখতে এসেছি সুন্দরী,
এমন রূপ নিয়ে ঘায়ল করে দিলে বুকে, এত রূপ তোমার ঝলসে দিলে যে আমায়। অরূপ এবার শক্ত করে কথার হাত ধরে রেখেছে। ইস, কি যন্ত্রণা! এই পাগল লোক আবার এলো কোথা থেকে? আঙ্কেল, কি করছেন এইগুলো? আর কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? আরে আরে, সুন্দরী দেখি ভয় পাচ্ছে। আহা, সুন্দরী ভয় পাচ্ছ কেন? কত ডেঞ্জারাস কাজ তো এই হাতেই করো তুমি। দৈনিক কত পুরুষের সঙ্গে উঠবস করতে হয় তোমাকে। ড্রাগস সাপ্লাই করার সময় তো ঠিকই ভয় পাও না, তাহলে আমায় সময় দিতে ক্ষতি কি বলো? বলো না। কথার হাত ধরে বলে অরূপ। কথা মনে মনে বলল, ও, এই লোকও তাহলে কোনো ড্রাগস ডিলার হবে। আমি এই কোম্পানিতে জয়েন আছি বলে আমাকেও ড্রাগস ডিলার ভাবছে। এর থেকে আমাকে ইনফরমেশন বের করতে হবে। এটা ভেবেই কথা কান্নার ভাব করে বলল। আঙ্কেল, আপনি কি ড্রাগস সাপ্লায়ার? অরূপ কথার চলেই বলে উঠল, মামুনি, আমি শুধু ড্রাগস সাপ্লায়ার না, এর চেয়ে বড় কিছু সাপ্লায়ার। আঙ্কেল, বড় অসহায় হয়ে এই জায়গায় এসেছি। আমার বাবা খুব অসুস্থ, পরিবারের অর্থের সংকট আমাকে এই পথে নিয়ে এসেছে। আমি চাইনি এই পথে আসতে। ও আচ্ছা, ঠিক আছে, চলো তোমাদের ডিলারদের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা আঙ্কেল। বলেই কথা অরূপকে নিয়ে হোটেলের 5 তলার একটি রুমে নিয়ে গেল। কথা এখানে আসার আগে এখানকার সব কিছু ইনফরমেশন নিয়ে এসেছে, তাই সে জানে কোথায় কি আছে। তাই সেও পথ অনুসরণ করেই অরূপকে নিয়ে চলল। অরূপ রুমটাকে ভালোভাবে দেখে নিচ্ছে ঘুরে ঘুরে। এরপর কথার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার ডিলাররা সব কোথায়? তাদের সঙ্গে দেখা করিয়ে দাও আমায়, আমিও দেখি তাদের। আসছে আঙ্কেল, এক্ষুনি চলে আসবে। মুখে এই কথা বললেও কথা মনে মনে বলছে, ডিলার না, তোমার জম আসছে। বলে কথা শীষ দিল। সঙ্গে সঙ্গে রুমের ভিতরে একদল লোক ঢুকে পড়লো। অরূপ বুঝে ওঠার আগেই কথা তার মুখের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে মুখ বন্ধ করে দিল। অরূপ পেছনে কথার মুখের দিকে চেয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকগুলো দৌড়ে অরূপকে ধরে ফেলেছে, তারা তাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। অরূপ চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু কথা অরূপের দিকে তাকিয়ে হাসলো। এরপর লোকগুলোকে বলল, ওকে, আপনারা দুজন পাহারা দিন। আর শুনুন, এই যেন কোনো ক্রমেই বের হতে না পারে। আর বাকিরা আমার সঙ্গে আসুন। কথা 3 তলার অডিটোরিয়ামে এসে দেখলো মোটামুটি সবাই বসে আছে, এখনো মিটিং চলছে। কথা তাদের মিটিং রুম থেকে বেরিয়ে আলাদা রুমে এসে খুব সতর্কতার সঙ্গে আশেপাশ দেখে নিজের ওয়াকি টকি লেডিস ব্যাগ থেকে বের করলো। ওয়াকি টকি চালিয়ে সে বলতে লাগলো, হ্যালো হ্যালো, আমি অর্ণিতা আফসারি স্পিকিং। এই মুহূর্তে যে বা যারা ডিউটিতে আছেন এই এলাকায়, তারা দয়া করে আমার কথা শুনুন। দয়া করে আমি আবারও বলছি, যে যেখানে আছেন সবাই সাবধানতা অবলম্বন করুন এবং আমার কথা শুনুন। আমি এখন 3 তলার একটি অডিটোরিয়ামে অবস্থান করছি। আপনারা আমার পথ অনুসরণ করে এই ফ্লোরের এই রুমটিতে চলে আসুন এক্ষুনি। ওরা সবাই এখনও মিটিংয়ে আছে, তাই নিচে যত লোক আছে এবং গেটে যত লোক আছে সবাইকে বের করে দিন। একটা বাড়তি লোকজন যেন না থাকে। মোট কথা, কোনো সাধারণ লোক যেন আমাদের জন্য কোনো বিপদের মুখে না পড়ে সেই নিশ্চয়তা নিয়েই করবেন। আর রইল বাইরের কথা, কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে। আর শুনুন, ফোর্সদের বলুন খুবই সূক্ষ্মভাবে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে। কোনো হইচই যেন না হয়। এখানে আমরা কিসের জন্য এসেছি তাও যেন বাহিরে কেউ না জানে। আমরা আমাদের সব কথা শেষ করার পর বাহিরে তা প্রবেশ হবে। ইভেন কোনো মিডিয়ার লোকও যেন না শোনে। গোলাগুলিও হতে পারে, তাই নিজেদের সেফটি নিজেরাই বুঝেই আগাবেন। এখানে আপনাদের সেফটি কেউ দিবে না। অরূপের পাশে যে গার্ডরা আছে তাদের ওয়াকিটকিতে বেজে উঠেছে সেই সংকেতটি। এত সুন্দরভাবে সতর্কতা বাণী আজ পর্যন্ত মনে হয় কেউই দেয়নি। অরূপ বারবার নড়াচড়া করছে, করে সে পার পাচ্ছে না। একজন লোক অরূপের মুখ ধরে বলছে, আহারে বেচারা, এই পথে আসছো যেহেতু মজা তো পেতেই হবে চান্দো। বলেই দুজন মিলে দাঁত কেলিয়ে হাসছে। অরূপের কপালটা আজ খুবই খারাপ। ওয়াকি টকিটা সে বন্ধ করেই রেখেছে। ওটা চালু থাকলে এই দুজনের থেকে একটু হলেও রেখায় সে পেত। অরূপের ছড়ার হয়েছে জ্বালা, মুখও বন্ধ, কপালও মন্দ। আরাফ কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। পা কেমন জানি ঝিমঝিম করছে। এতক্ষণ কি বসে থাকা যায় নাকি? অরূপ এসেছে সেই কখন, কিন্তু তার দেখাই নেই। আর দেখো, নতুন ম্যাডাম ঘোষণা বানিয়েও দিয়ে দিয়েছে।
অনিতা ফোর্স নিয়ে দরজায় আঘাত করে, নিজেই সামনে এগিয়ে গেল। দরজার ভিতরের পাশে দাঁড়িয়ে থাকা রানার দরজা খুলে দিলে কথা নিজেই রুমের ভিতরে ঢুকে পড়ে। কথার স্যার খানিকটা বিরক্ত বোধ করলে, তবে কথা দেখে কিছু বলেনি। আর এরই মধ্যে সঙ্গে সঙ্গে পুরো ফোর্সের লোক দরজা দিয়ে ঢুকে পিস্তল ও বন্দুকের নিশানা লাগিয়ে দিল সবার সামনে। অনিতার হাতে রিভলভার। যে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে পড়ুন। সবাই পালানোর চেষ্টা করবেন না, পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। সমস্ত পুলিশ, র্যাব, ডিবির বাহিনী এই হোটেল সহ পুরো এলাকা ছড়িয়ে আছে, অতএব আপনাদের আজ কোনো নিস্তার নেই। দাঁড়িয়ে থাকা সেই কোম্পানির মালিকও অবাক। কথার হাতে রিভলভার, এটা কিভাবে সম্ভব? কথা আবারও বলল, নিজেদের পার্সোনাল গান বের করার চেষ্টা করবেন না। একটা গুলি করবেন, আমার 10,000টা গুলি আপনাদের বুকে ছুড়বে, তাই সাবধান। কথার বস থেকে শুরু করে উপস্থিত সব ক্লায়েন্ট হতভম্ব। একটু আগেই কথা তাদের সঙ্গে কি সুন্দরভাবে কথা বলছিল, আর এখন কিনা তাদেরই বড় শত্রু, এমনটা তারা আশাও করেনি। অফিসার্স, এদের সবাইকে ধরুন। কথা ফোর্সের লোকেদের উদ্দেশ্য করে বলে, সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ এক কার্যালয়, গোয়েন্দা বিভাগের গোপনীয় এক কার্যালয়, যেখানে সব ধরনের বড় অপরাধীদের রাখা হয় এবং নিয়ে যাওয়া হয়। অনিতার বাবা চলে এসেছেন এই মাত্র। তিনিও একটি কাজে চট্টগ্রামের হালি শহরে গিয়েছিলেন। মেয়ের উপরে এত বড় দায়িত্ব তিনি দিতে চাননি, তবে মেয়ের জেদ আর আগ্রহ দেখে মেয়েকে তার সংস্থার কাজ করতে দিয়েছেন। মেয়ের প্রতি বিশ্বাস তার বরাবরই ছিল, এখনো আছে, তবে যে কোনো সময় দুর্ঘটনা পড়ার আগে সবকিছু নিয়েই ভাবতে হয়, যা পরিকল্পনা করতে হয়। আগুন নিয়ে খেলতে হলে আগুনের উত্তাপ সম্পর্কে ধারণা রাখতে হবে, তা তিনি ভালো করেই শিখিয়ে দিয়েছেন মেয়েকে। কথা কাজ শেষ করে যখন ফিরে আসছে, তখনই একজন গার্ড বলে, ম্যাডাম, 5তলা সেই লোকটিকে কি করব? ও আচ্ছা, নিয়ে আসুন তাকে, তার সাথে কিছু কথা বাকি আছে। আর আপনারা বলেছিলেন 2জন অফিসার নাকি আমার সঙ্গে থাকার কথা, কোথায় তারা? এ পর্যন্ত আমি তাদের দেখিনি। কি করছে তারা? তারা জানালো তারা পৌঁছে গিয়েছে, আমি আগে 5তলার লোকটাকে আনছি ম্যাডাম। বলেই তারা আরাফ আর অরূপকে খুঁজতে গিয়েছে। অনিতা অরূপের জন্য অপেক্ষা করতে লাগলো। গার্ডরা অরূপকে ধরে নিয়ে আসলো। অরূপ অসহায়ের মতো ওই 2জন গার্ডের মুখের দিকে তাকিয়ে আছে। অনিতার সামনে অরূপকে নিয়ে এসে বলল, ম্যাডাম, একে কি করবেন? মুখ খুলে দিন এর। মুখ খুলে দেওয়ার পর অরূপ কিছুক্ষণ চুপ থেকে অনেক কষ্ট করে বলে উঠল, এক গ্লাস পানি দিতে পারবেন? গলা শুকিয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে। গার্ডেরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢকঢক করে পানি গিলে ফেলল সে। তা বলুন, কতদিন পর্যন্ত এই পথে আছেন? অরূপ মুখটা ফ্যাকাশে করে চেয়ে আছে অনিতার মুখের দিকে। অনিতা ধমক দিয়ে বলে উঠল, কি হলো বলুন? ধমক শুনে অরূপ বেচারা নিজের পকেট থেকে আইডেন্টি কার্ড বের করে অনিতার সামনে তুলে ধরল। অনিতা একবার কার্ড তো একবার অরূপের দিকে তাকাচ্ছে। অরূপ লজ্জায় নিচে মুখ করে রেখেছে, যে কাজে এসেছে সেটা গুলমেলে করে ফেলেছে ও। আর অনিতা রাগে ফুসফুস করছে। তার রক্ষা করতে এসেই তাকে কিনা সন্দেহ করলো। আসলে আপনি সেই লোকের খুব কাছের লোক ছিলেন, আর তাছাড়া আপনি অফিসিয়াল কাজ রেখে এই হোটেলে এসেছিলেন, যে হোটেলটির নামে অলরেডি অনেক কমপ্লেইন আছে, তাই আপনার ওপরে আমাদের সন্দেহ ছিল। আর তাছাড়া আপনি নিজেও তো সেই সন্দেহ আমাকেই করলেন। তাই বলে আচ্ছা বাদ দিন, এবারের মতো মাফ করে দিলাম, তবে সব সময় কাজে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন। গার্ডের ইশারা করে সে বলল। ছাড়ুন ওনাকে। বলে অনিতা বেরিয়ে গেল। বাইরে মিডিয়ার লোকের সমাগম হবেই না কেন? এত বড় ঘটনা, একটি হোটেলে এত কিছু ঘটে গেল। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে মদ এবং নেশা জাতীয় দ্রব্য সবই পাওয়া গিয়েছে এখানে। আবার জড়িয়ে আছে বড় বড় নাম। আজ সন্ধ্যার বিখ্যাত 5 স্টার হোটেলে জে স্কয়ার ও আদিব ইন্ডাস্ট্রিজের মালিক সহ বেশ কিছু সুনামধন্য ব্যবসায়ী মহলের লোকদের ড্রাগস সহ অবৈধ দ্রব্যটির সঙ্গে ধরা হয়েছে। এরা সবাই খুব অল্প সময়ের মধ্যে নিজেদের নাম কামিয়ে নিয়েছে, কিন্তু কিভাবে এত টাকার মালিক বনে গেলেন সেটাই বের হয়নি। টিভির সামনেই বসে আছে অর্ণিতা আফসারি কথার ছোট বোন। টিভিতে চলছে একটি নিউজ। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি আয়াজ রহমান হতে এই তথ্য পেলাম যে এই চক্রটি ভারত ও মায়ানমার বর্ডার থেকে এই ড্রাগস এবং মদ সাপ্লাই করে আসছে। আর এই চক্রটিকে ধরতেই আজ বাংলাদেশের একটি বিশেষ সংস্থা মাঠে নেমেছে এবং সফল হয়েছে।
আমরা এও জেনেছি যে এই চক্রের মধ্যে জড়িত আছেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইয়ে, হুররে আম্মু, ভাইয়া দেখে যাও আপু কি করেছে। টিভিতে দেওয়া নিউজ শুনে লাফিয়ে উঠল অর্ণা। মেয়ের এমন লাফানো দেখে তার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে অর্ণা? আম্মু, আপুর প্রথম সাকসেস, তুমি বুঝতে পারছো? প্রথম মিশনে যে ফার্স্ট হয় সে সবসময় ফার্স্ট হয়। আমার আপি ফার্স্ট হয়েছে, ইয়ে। কই দেখি। তুমি যাও, তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে বসো। কি যেন নার্স ছিলে না? ও কম্পিউটার, যাও কম্পিউটার ঠিক করো গিয়ে। তুই বেশি লাফালাফি করিস না, বুঝেছিস? বেশি লাফালাফি করলে তোকে নিয়ে মোবাইল মেকানিক না গাড়ির গ্যারেজে গাড়ির চাকায় যে পাম্প দেয় তার সাথে বিয়ে দিয়ে দেব। আম্মু বলে দুম করে দুটো কিল বসিয়ে দিল জাহিনের পিঠে। তাদের আয়েশা আফসারি এটা দেখে খানিকটা ধমক দিয়ে বললেন, এই তোরা থামবি? বড় বোন এত বড় একটা কাজে গিয়েছে, কি হতে কি হয়ে যেতে তার খবর নেই। ওনারা যুদ্ধ শুরু করে দিয়েছে। মায়ের বকা খেয়ে দুজনে মিলে আবার নিউজ দেখতে লাগলো। ওদিকে জাহিদ আফসারির সামনে এসে একজন অফিসার বললেন, আসসালামু আলাইকুম স্যার। আমরা অফিসার অর্ণিতা ম্যাডামের তথ্য মতে সবাইকে ধরেছি। এখানে ম্যাডাম সব তথ্য দিয়েছেন। আপনি এই ফাইল এবং এই চিপ আর ম্যাডাম সবগুলোতে সব পেয়ে যাবেন। ঠিক আছে অফিসার, অর্ণিতাকে আসতে বলুন। স্যার আমাকে ডেকেছেন? আপনার জন্য 2জন অফিসার পাঠানো হয়েছিল। আপনি তাদের সঙ্গে না এসে একা একা এই ধরনের স্টেপ কেন নিলেন? আপনার যদি কিছু হতো আমরা কি করতাম বলুন? অর্ণিতা মাথা নিচু করে কিছুক্ষণ থেকে আবার উঁচু করে বলে উঠল, আজ যদি আমি আমার সেফটির কথা বিবেচনা করে বসে থাকতাম তাহলে স্যার আমার কাজটা সফল হতো না, তাহলে তার সফলতার পর্যায়ে না পড়তো। তাই আমি নিজেই এই কাজে পা দিয়েছি। আপনার এই কাজকে আমি সমর্থন করছি না, আপনি আসতে পারেন। বাবার কথায় অর্ণিতা মাথা নিচু করে চলে গিয়েছে। কিছুক্ষণ পর একটি বোর্ড মিটিংয়ে বসেছে সবাই। সেখানে উপস্থিত বাংলাদেশের গোয়েন্দা অধিদপ্তর বোর্ড প্রেসিডেন্ট এবং এর উচ্চপদস্থ অফিসাররা। তারা অর্ণিতার পদক্ষেপে খুব খুশি হয়েছে। অর্ণিতাকে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়েছে সেই মিটিংয়ে। জাহিদ আফসারিও মেয়ের সাহসিকতা ও সম্মানজনক এই পদক্ষেপে খুশি হয়েছেন। এই পর্যায়ে এই প্রথম কোনো নারী অফিসার আসতে পেরেছে, তাই হয়তো আর কিছুদিন পরেই তার জন্য জাতীয় পর্যায়ে সম্মাননাও রয়েছে। বোর্ড মিটিংয়ের পর অর্ণিতা ও জাহিদ আফসারি দুজনেই মিলে বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। গাড়িতে উঠেও বাবা মেয়ে কোনো কথা বলেনি। বাসায় এসে অর্ণিতা কারোর সঙ্গে কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই তার নজর পড়ল দেওয়ালে টাঙানো একটি ছবি। খুব সুন্দর ছবিটা, একটি ছোট্ট পরিবারের ছবি। অর্ণিতা ছবিটার দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে নিজের উইক বা পরচুলটি খুলে ফেলল। চোখ থেকে লেন্স আর চশমা খুলে ফেলল সে। আর মেকআপ তোলার পর সে ভাবতে লাগলো দীর্ঘ 3 মাস তাকে এই পরিশ্রম করতে হয়েছিল। একটা অভ্যাস থেকে শুরু করে তার পরিচয়, তার চলচলন, কথার ধরন সবকিছু পরিবর্তন করতে হয়েছিল। ইস, পুরো 1 মাস কথা হয়েছে সাজতে তার কি পরিমাণ কষ্ট হয়েছে তা একমাত্র সেই জানতো। এই তো সবে শুরু, তারপর আরো কত পথ বাকি আছে। মনে মনে এত কিছুই ভাবতে ভাবতে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। অর্ণিতা ডাইনিং টেবিলে বসেছে। অর্ণিতা বা জাহিদ আফসারি কারোর মুখেই কোনো কথা নেই। উপস্থিত অন্যরাও বুঝে গিয়েছে বাবা মেয়ের মধ্যে কিছু তো চলছে। সরাসরি গৃহযুদ্ধ নয়, মন মস্তিষ্কের যুদ্ধ। তাই কেউই তেমন শব্দ করছে না। অর্ণা দুবার লাফিয়ে উঠে সেও মুখে আঙুল পুড়ে বসে আছে। আর তার বাবাও বোনের স্নায়ু যুদ্ধ দেখে বসে বসে। জাহিন বারবারই ইশারা করছে সে যেন কোনোভাবেই কোনো ঝামেলা না পাকায়। সবাই যে যার মতো খেয়ে দিয়ে উঠে গেল। অর্ণিতা বাবার মুখ পানে চেয়ে আছে, কিন্তু বাবা তার দিকে তাকাচ্ছেও না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অর্ণিতা নিজের রুমে চলে আসলো। জাহিদ আফসারি অর্ণিতার রুমে এসেছেন। অর্ণিতা সবে মাত্র কফির মগ নিয়ে বসেছে তার রিডিং টেবিলে। নোটবুকে তুলে নিচ্ছে সামনে তার কি কাজ বাকি। এখনো অনেক কাজ তার বাকি। বাবার জন্য আজও সে এই পথে। বাবার কথা শোনার দরকার তার, এটা ভাবছে আর নিজের যাবতীয় কথা লিখছে। জাহিদ আফসারি মেয়ের মাথায় হাত রাখলেন। অর্ণিতা বাবার দিকে তাকালো। জাহিদ আফসারি হেসেই বলে উঠলেন, ক্যাপ্টেন অর্ণিতা আফসারি ডাকবো নাকি কোতা রহমান ডাকবো তোমাকে?
অর্ণিতা হেসে দিল তার বাবার কথায়, হেসে জড়িয়ে ধরে বলল, তোমার যা ইচ্ছা তাই ডাকো, তবুও রেগে থেকো না বাবা। আমার মেয়ের সঙ্গে কি আমি রেগে থাকতে পারি? আমার মেয়ে যাই করুক ঠিক করে, তবে সব সময় নিজের উপর সব দায় আর বিপদ নিয়ে ফেলে, সেটাই তো আমার বিরক্ত লাগে। অর্ণিতা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, আর করব না। জানিস, আমার না খুব অবাক লাগে, এই সেই মেয়ে তু যে গুটি গুটি পায়ে আমার কাছে এসেছিল, ছোট দুটি হাত দিয়ে বারান্দার রেলিং ধরে রেখেছিল। আমি এসেছি বলে সেই কালো দিনটায় আমার কুলে এসে বসেছিল। কত লোক তোকে কুলে নিতে চাইছিল, আর তুই সবাইকে ছেড়ে আমার কুলে এসে ঝাঁপিয়ে পড়েছিলি। অর্ণিতা কেঁদে দিল, তার বাবাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা, ওই দিনের কথা বলো না, আমার ভালো লাগে না এসব শুনতে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। এরপর মিশন নিয়ে ভাবো, পূর্বের স্মৃতি নিয়ে ভেঙে পড়ো না। তোমার জীবন এখনো শুরু হয়নি, আরো পথ বাকি আছে পাড়ি দেয়ার। একটা জিনিস মনে রেখো, পূর্বের স্মৃতি যে শুধু বেতাতুর তা নয়, পূর্বের স্মৃতি ঘুরে দাঁড়ানোর স্মৃতি। প্রত্যেকটা সময় তোমাকে মনে করিয়ে দিবে সামনে এগিয়ে যাবার কথা। তাই সব সময় পুরনো স্মৃতি নিয়ে কাঁদবে না। অর্ণিতা বাবার কথা মন দিয়ে শুনছে। সত্যিই তো, ও যদি ওই পুরনো বিষাদময় স্মৃতি নিয়ে ভেঙে পড়ে তাহলে সামনে এগোবে কি করে? অর্ণিতা কিছুক্ষণ গভীরভাবে বাবাকে বলে উঠল, বাবা, কাল কি করতে হবে? তেমন কিছুই না, এই কয়েকদিন তোমার তেমন কোনো কাজ নেই। আমি তোমার বদলির ব্যবস্থা করে দিয়েছি, তাই তুমি ঢাকায় এসে এই কাজে যোগদান করছো। এতদিন ছদ্মবেশে ছিলে, তাই অফিসে তোমায় যেতে হয়নি, তবে কাল থেকে অফিসে জয়েন দিবে। অর্ণিতা মাথা নাড়িয়ে সায় দিল। ওদিকে অরূপের বাবা অরূপকে বলছে, 2 বছর গেল তোমার ছেলে এই পেশায় যোগ দিয়েছে। আমার কি নাই আমার বলতে পারো? এত কিছু ফেলে তিনি যোগ দিবেন আর্মিতে, দেশের জন্য নিয়োজিত হবেন নিষেধ করেছি। আর্মিতে ঢুকতে চেয়েছে, আমি খুশি মনে ওকে ক্যাডেটে ভর্তি করিয়েছি। ইচ্ছে যখন ভর্তি হোক আর্মিতে, খারাপ কি? আমি না হয় নিজের ব্যবসা নিজে সামাল দিলাম, কিন্তু কি করলো উনি? গোয়েন্দাগিরি করবেন। এখন বুঝো ঠেলা, 19 থেকে 20 হলেই জ্বালা। ওর জুনিয়র মেয়ে ওকে ফেলে সিনিয়র হয়ে যায়। হয়নি এখনো। হতে কতক্ষণ? আমি কি জানতাম এমন হবে? থাপ্পড় দিয়ে সিধে করে দেব। তোমাকে আমি বলেছি ব্যবসা সামলাও, একা আছো, ভাই নেই, বোন নেই, নিজের মতো বাঁচো। তুমি কি না বারবার আমার কথার অমান্য করো? কি হতো ওইসবে না জড়ালে? কি শুরু করেছো? ছেলেটা এসে ঘরে বসতেও পারে না, তুমি ওর সাথে শুরু করে দাও, যাচ্ছে তাই। অরূপ, তুই তোর রুমে যা তো। অরূপ নিজের রুমে চলে গেল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নিজের জুনিয়র তার থেকে সিনিয়র হয়ে যাবে, এই তো আর কয়েক মাস পরেই প্রমোশন বোর্ড বসবে। এই লজ্জা কোথায় রাখবে ও? ভাবতেই তার মাথা চাড়া দিয়ে উঠল। ওদিকে অর্ণিতা আজ অফিসে যাচ্ছে। আজ 3 মাস 14 দিন পর সে এই অফিসে জয়েন দিতে আসলো। গাড়ি থেকে সে দেখতে পারছে অফিসের বহুতল বিল্ডিং লেখা অফিসের নাম। এসেই সে পুরো অফিস দেখতে লাগলো। অফিসের লোকজন তাকে বিভিন্ন বিষয়ে জানতে লাগলো। এখানে অনেকগুলো সেক্টর আছে অনেক তথ্য। অর্ণিতা মূলত ক্রাইম কন্ট্রোল অ্যান্ড টেরোরিজম ইউনিটে কাজ করে। অর্ণিতা অফিসের সব কাজ সম্পর্কে ধারণা নিল। অর্ণিতার প্রথম জয়েনিং ছিল খুলনায় 1 বছর থাকার পর সে ঢাকায় চলে আসে। ছোটবেলা থেকেই এই পেশাকে সে খুব ভালোবাসত, এখনও তার খুব ভালো লাগে। অফিসে আজ তাকে সম্মাননা দিয়েই শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার পর পরিচিত পর্ব। সবার সঙ্গে পরিচয় পর্ব খুব ভালোভাবে হলেও অরূপের সাথে তার তেমন একটা জমল না, কারণ অরূপের মুখ দেখে সে যা বুঝল অরূপ তাকে কল্পনাই করতে পারেনি এখানে। অর্ণিতা অরূপের আইডেন্টি কার্ডের দিকে খেয়াল করে দেখল অরূপের আইডি কার্ড নাম্বার 12,345 আর অর্ণিতার 12,353। অরূপ তার থেকে সিনিয়র, র্যাঙ্কে 2-1 হলেও চাকরিতে সে জুনিয়র। অর্ণিতা ভেবে নিল এটাই হবে। তার উপরে হয়তো এমনও হতে পারে কালকের ঘটনায় লজ্জার মুখ দেখাতে পারছে না। অর্ণিতা ভাবনার মাঝেই অরূপ সামনে এসে দাঁড়ালো তার। অর্ণিতা স্যালুট দিল তাকে এবং সৌজন্যতার খাতিরে বলে উঠল তাকে, স্যার কি কালকে রুড বিহেভের জন্য দুঃখিত? ঠিক আছে, যে কোনো মানুষের ভুল হওয়ার কথা, ঠিক হয়ে যাবে, তবে আরেকটু সাবধান হবেন আপনি। অর্ণিতা অরূপের উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পরখ করলো। তাকে সাবধানতা অবলম্বন করতে বলছে। নিজেই এদিক দিয়ে পুরোপুরিভাবে ভঙ্গুর।
অর্ণিতা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে এলো। একজন অফিসার এসে তাকে বলল, অর্ণিতা, আজ আপনার কাজ আছে। জি স্যার, বলুন। আজ আপনাকে কমলাপুর রেল স্টেশনে যেতে হবে একটা চক্রের খোঁজ করতে। আমাদের কাছে কয়েকজন নোটিশ পাঠিয়েছে এই ব্যাপারে। তাদের আনাগোনা রাতে নাকি বাড়ে। তাই আমি চাই আপনি নিজে গিয়ে সেই স্থান পরিদর্শন করুন। আর শুনুন, আপনার সঙ্গে যাবে অরূপ, রহমান, জামিল, ফরহাদ। জি স্যার, আমি প্রস্তুত। ঠিক আছে, আপনারা সবাই তাহলে আজ যাবেন সেখানে। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে। অরূপ একটা ঝালমুড়িওয়ালা সেজেছে, গায়ে পুরনো ফতুয়া লুঙ্গি, বেশ দেখে চেনার উপায় নেই। সঙ্গে ঝালমুড়িওয়ালার মতো ঝুড়ি ও ঝালমুড়ি বানানোর জন্য মুড়ি মশলা নিয়ে সে হাজির। বোঝার উপায় নেই একটু আগে ইউনিফর্ম পরা একজন সুদর্শন যুবক ছিল সে। আর অর্ণিতা আছে পাগলির বেশে, খানিকটা পা বাঁকিয়ে পেন্সিলে আঁকা জোড়া ভ্রু কুচকে জিভ বের করে হাসছে সে। তো কখনো জোরে জোরে বলছে, সব কটারে মাইরা ফেলমু, গায়রা ফেলমু কবরে। হাতে নিয়ে রেখেছে বিশাল লাঠি আর সঙ্গে তাবিজ কবজ। ছেঁড়া কাপড়ের অভাব নেই। জামিল বুড়ো বেশ এক জায়গায় বসে আছে, পান খাচ্ছে আর বসে বসে সব বাইকে দেখছে। ফারাও ট্রেনের অপেক্ষায় বসে আছে, ঘুরতে চোখ ঘুরছে। অপেক্ষা কখন যে সেই চক্র আসবে। অর্ণিতার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা লোক অরূপকে জিজ্ঞাসা করলো, ভাই, এই মহিলা কি পাগল? পাগলই তো মনে হয়। আহারে কি সুন্দর, এমন সুন্দর মহিলা পাগল ভেসে ঘুরে। অর্ণিতা তখন হাতের লাঠি দিয়ে ঠাস করে দুটো বাড়ি দিল মাটিতে। সেই লোকসহ অরূপরাও সবাই ভয় পেয়ে গেল। ভাই জানতো, কাজের মধ্যে ডিস্টার্ব করেন না, চেতাইলে মাথায় বাড়ি দিব। লোকটি উড়ে চলে গেল। ফরহাদ অন্যদিকে উঠে হেসে দিল ওদের কাণ্ড দেখে। ফরহাদের চাকরি হয়েছে 3 সপ্তাহ হবে, একদম নতুন, তাই ওদের মতো এত প্রফেশনাল না। অর্ণিতা কিছুক্ষণ বসেই রয়েছিল, তার নজর পড়ল অনেকক্ষণ ধরে কিছু লোক একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটি উড়ে যাওয়ার পর লোকগুলো তার পিছু নিয়েছে। তারপর কি ভেবে সে উঠে পড়ল এবং বলতে লাগলো, পাইয়া গেছি তোরে, আমি পাইয়া গেছি তোরে, তোর লগে আইজ আমি যামু তোর ঘরে। অদ্ভুত কথাটি বলেই হাসতে হাসতে চলে গেল সে। অরূপ খেয়াল করলো অর্ণিতা সত্যি সত্যি চলে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই অর্ণিতা কোথায় যেন চলে গেল। অরূপ কিছু বুঝে ওঠার আগেই বাসা থেকে ফোন এসেছিল। অনেকক্ষণ কথা বলার পর সে একটু নির্জন জায়গায় এসে ফোন হাতে নিল অর্ণিতাকে ফোন দেওয়ার জন্য। একসঙ্গে আসার সময় ফোন নাম্বার নিয়েছিল সে। অর্ণিতার ফোনে কল করার আগেই ওয়াকিটকিতে বেজে উঠল অর্ণিতার কণ্ঠস্বর, স্টেশন থেকে একটু ভেতরে আসুন আপনারা। এই এরিয়ার জঙ্গল অনেক বেশি, ঘাস দিয়ে ভর্তি। আমি এখানে কিছু দেখেছি, প্লিজ আসুন তাড়াতাড়ি, না হলে সর্বনাশ হয়ে যাবে। অরূপ সঙ্গে সঙ্গে ফারাদ আর জামিলকে ফোন করে জানিয়ে দিল। তারাও তার সাথে চলে এলো। অরূপ অর্ণিতার ফোনের জিপিএস ট্র্যাকার দিয়ে চলছে পিছু পিছু। কিছু দূর যেতেই অর্ণিতা কানে এলো একটি মেয়ের আর্তচিৎকার, সাইরা দেন আমারে ভাইজান, পায়ে পড়ি, সাইরা দেন, আমার পোলাপান ঘরে, আমার সর্বনাশ কইরেন না ভাই। অর্ণিতার চোখ বেয়ে জল ধারা বেরিয়ে চলেছে। অর্ণিতার মনে হচ্ছে এতদিনের জমে রাখা ক্ষোভ সে আজ এই দিনেই মেটাবে। মেয়েটি গগন বিদারী চিৎকার করে উঠল, আল্লাহ গো, কেউ আমারে বাঁচান। এরপর মেয়েটি একটা লোকের পা জড়িয়ে ধরে পড়ল, ভাই আমারে সাইরা দেন, আমার 2টা পোলা ঘরে, কাজ কইরা খাই ভাই, আমার সর্বনাশ কইরেন না, কারোর কাছে মুখ দেখাতেই পারুম না আমি। লোকটি মেয়েটিকে লাথি দিয়ে ফেলে দিল। তা দেখে সেই দলের কিছু লোক হাসাহাসি করতে লাগলো। অর্ণিতার যেন সহ্য সীমা পার হয়ে যাচ্ছে। অর্ণিতা তার লুকোনো পিস্তলটা বের করে গুলি করবে, তার আগেই অরূপ তাকে ধরে ফেলেছে। অর্ণিতা তার দিকে তাকিয়ে বলে উঠল, ছাড়ুন, ওদের এইভাবে ছাড়া যাবে না। অরূপ অর্ণিতার হাত থেকে পিস্তল নিয়ে নিল। এরপর অর্ণিতার দিকে তাকিয়ে বলল, শান্ত হন অর্ণিতা, এমন করবেন না। পিস্তলটা দিন আমাকে। পিছনে ফিরে দেখুন। অর্ণিতা অরূপকে ধাক্কা দিয়ে পিছনে তাকালো, দেখলো পুলিশের লোকজন। পুলিশ থেকে অর্ণিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুলিশের লোকজন সেই লোকগুলোকে ধরে ফেলেছে। অর্ণিতা মেয়েটির দিকে ভালো করে দেখছে, মেয়েটি কোথায়। মেয়েটিকে দেখতে চায় সে। নারী কনস্টেবলের সঙ্গে দাঁড়িয়ে আছে মেয়েটি। অর্ণিতা মেয়েটির কাছে যেতে চাইল, কিন্তু যেতে পারল না, তার হাত বাঁধা। সে যখন তখন আবেগী হয়ে যেতে পারবে না, তাকে শক্ত হতে হবে। অর্ণিতার মনে হলো
থাক, দূর থেকেই দেখি। আজ এই সময় সে মেয়েটিকে বাঁচাতে পারলো। অর্ণিতার মনে হলো সে সফল হয়েছে, বাঁচাতে পেরেছে একটি মায়ের সম্মান। অর্ণিতার মনে হলো আজ এই সময়ে হয়তো এই মায়ের সম্মান বাঁচানোর জন্যে বিধাতা তাকে পাঠিয়েছেন। একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। স্যার, আপনাদের আরও ফোর্স প্রয়োজন ছিল, এভাবে আসা উচিত হয়নি। তা অবশ্য ঠিক, কিন্তু আমাদের এত লোকের প্রয়োজন ছিল না। আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি, কিন্তু হঠাৎ আমাদের সামনে এমন কিছু ঘটবে তা আমরা ভাবতে পারিনি। জি সেটাই, তবে এই এলাকায় এসব ঘটনা বেশিই ঘটে। আপনারা ঠিক সময় না আসলে অনেক বড় ঘটনাই ঘটে যেত। ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। একটা কাজ করুন, মেয়েটির পরিচয় নিয়ে আসুন, আমি মেয়েটির সাথে কথা বলতে চাই। এখন নিয়ে আসবো ওনাকে? না, নিয়ে আসার দরকার নেই। মেয়েটার পরিচয় দিয়ে রাখুন আর ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখি বিধ্বস্ত মনে হচ্ছে। পুলিশ অফিসার মাথা নাড়িয়ে চলে গেল। এরপর অরূপ অর্ণিতাকে নিয়ে বসিয়ে দিল গাড়িতে। অর্ণিতা বসে আছে, ফারহাদ আর জামিলও আছে। অর্ণিতা, আজ আপনি যা করতে যাচ্ছিলেন তা ঠিক নয়। আমরা তো আসছিলাম, আমরা সবাই মিলে তাদের ধরতাম তো নাকি? আপনারা আস্তে আস্তে ওই মেয়েটির সাথে যা হওয়ার তা হয়ে যেত। তবুও ভেবে দেখুন, আপনি একটা ছদ্মবেশে আছেন, গোপনীয়তা আপনার কাজ। সেখান থেকে বেরিয়ে আপনি কিনা পিস্তল বের করে গুলি করতে যাচ্ছিলেন। এই কাজটার জন্য আপনাকে কত সমস্যায় ভুগতে হতো আপনি বুঝতে পারছেন? তার জন্য আমি হাত গুটিয়ে বসে থাকতাম আর ওই নরপিশাচরা মেয়েটাকে ছিঁড়ে খেত? এই আপনার মন মানসিকতা? আমি সেটা বলিনি, বুঝতে চেষ্টা করুন। আপনারা কি বুঝবেন একটা মেয়েকে তার সন্তানের সামনে ধর্ষণ করা? কি বুঝবেন নির্যাতিত হওয়া? সমাজের সামনে মুখ দেখাবে কিভাবে সেই চিন্তায় একজন নারী গলায় ফাঁসির দড়ি স্বেচ্ছায় বাঁধে, শুধুমাত্র নিজের জীবন দিয়ে সবার থেকে আড়াল হয়ে বাঁচতে। বুঝবেন না মেয়েটির যদি আজ কিছু হতো, তার সঙ্গে শেষ হতো দুটো অনিশ্চিত ভবিষ্যৎ। কে দেখতো ছোট্ট দুটি শিশুকে? কে হতো দেবদূত? কেউ না, সবাই পর হতো, সবাই। অরূপ অর্ণিতাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। তারপর গাড়ি স্টার্ট দিয়ে অর্ণিতাকে পৌঁছে দিল তার বাড়িতে। অর্ণিতাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর অর্ণিতা বাড়িতে ঢুকলো। জাহিদ আফসারি ড্রয়িং রুমে কফি খাচ্ছিলেন। মেয়েকে দেখে ডেকে উঠলেন। আজ তো তেমন কাজ টাকার কথা না, এত দেরি যে? বাবা, আমার ভালো লাগছে না, পরে বলবো। জাহিদ আফসারি বুঝতে পেরেছেন মেয়ে হয়তো ক্লান্ত, তাই তিনি তার মেয়েকে এমনি আর বেশি জোরাজুরি করলো না। কাজ যখন তখনই পড়ে যায়। অর্ণিতা তার অফিসে ফোন করে জানিয়ে দিল তার ভালো লাগছে না, শরীর খারাপ। এইসব বলেই সে বসে পড়ল বেডে। আসলে ভালো লাগছে না বা শরীর খারাপ করছে না তা নয়, মানসিক দিক দিয়ে অর্ণিতা ভেঙে পড়েছে। অর্ণিতার মনে হচ্ছে একটু একা থাকা দরকার, পর্যাপ্ত বিশ্রামেরও প্রয়োজন তার। সেই দিনের সেই একদিনের সঙ্গে আরও 3 দিন যোগ করে অফিস থেকে ছুটি চেয়ে নিয়েছে। অফিস থেকে তাকে ছুটিও দেওয়া হয়েছে। অর্ণিতা আজ অফিসে সময় মতো এসে তার স্যারের সঙ্গে দেখা করেছে। অরূপ স্যারকে সেদিনের সব ঘটনা খুলে বলেছে, তাই তিনি অত্যন্ত খুশি। অর্ণিতার কাজে তাকে মুগ্ধ করেছে বারবার। মিস অর্ণিতা আফসারি, আপনার কাজ দেখে আমি বরাবরই মুগ্ধ হই। বলা চলে মুগ্ধ হবার মতো কাজই আপনি করেন। আপনার এই কাজ সত্যিই প্রশংসনীয়। আপনি চাইলে উপর মহলেও আমি আপনাকে নিয়ে একটা প্রতিবেদন করাতে পারি বা আপনার প্রমোশনের ব্যবস্থা করতে পারি। স্যার, আমি এখনো সেই অবস্থায় যাইনি, তাই আমি চাই নিজেকে আরো ভালোভাবে দক্ষ করে তুলতে। বলো, কি সাহায্য করতে পারি তোমার দক্ষতা বাড়াতে? আমি উচ্চতর ট্রেনিং এর জন্য বাড়ির সামনে আমাদের কার্যালয়ের অফিসার বা এই বাহিনীর জন্য ভালো হয় এইসব দেশে যেতে চাই। যদি উপকার করতে চান আমাকে এটাই করুন। ভেরি গুড ডিসিশন। এটাই তো আমি চাই। একজন মেধাবী অফিসারের উচিত শুধু দেশের চিন্তা করা নয়, বহিরাগত দেশগুলোতেও তোমার অবস্থান করা প্রয়োজন। সেখানে যেমন সুনাম অর্জন করতে পারবে, তেমন অনেক কিছু শিখতেও পারবে। ধন্যবাদ স্যার। অরূপ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। অর্ণিতাকে স্যারের রুম থেকে বের হতে দেখে বলল, মিস অর্ণিতা ভালো আছেন? জি। আপনি হঠাৎ করে অসুস্থ হলেন কেমন করে? অসুস্থতা কেমন করে বা কারণ কি এগুলোর মধ্যে প্রকাশ পায় না। অসুস্থতা যে কোনো সময় দেখা দিতে পারে অরূপ। জি। আজ ফরহাদ আর জামিলাকে তৈরি থাকতে বলবেন। আমি আজ সম্পূর্ণরূপে প্রস্তুত। আচ্ছা ঠিক আছে। অরূপ সেই ঝালমুড়িওয়ালা সেজেছে আজও। বিরক্তি লাগছে তার এই ঝালমুড়িওয়ালা সাজতে। কি অদ্ভুত না?
শেষ পর্যন্ত লুঙ্গি ফতুয়া পরে ঝালমুড়িওয়ালা। একবার কারোর নজরে পড়লে মান ইজ্জত তার পুরোপুরি শেষ। অর্ণিতাও আগের রূপে, জামিল অন্য রূপে সেজেছে। আজ এমনি একটা ফর্মাল পোশাক পরেছে ও, বাকিরা আগের সাজে। অর্ণিতা আজ বসে থাকেনি, ঘুরে ঘুরে দেখছে কিভাবে পাওয়া যেতে পারে। অনেকক্ষণ বসার পর অর্ণিতার মনে হলো এখানে বসে না থেকে একটু স্টেশনের পিছনের দিকে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ। অর্ণিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি পর্যন্ত এসে গেল। এসে সবাইকে নিয়ে ভিতরের পাশে একটি বস্তির পাশে খালি জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখলো কিছু ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফুলানো পলিথিন, তবে ওরা হাতে করে সেই পলিথিন নিয়ে বারবার শ্বাস টানছে। অর্ণিতার মনে পড়ে গেল এগুলো ড্রাগস, হিরোইন এবং হিরোইন জাতীয় এই দ্রব্য এভাবেই শুকিয়ে শুকিয়ে নিতে হয়। অর্ণিতা অরূপকে ইশারা করলো। এই ছেলে আমারে একটা দিবি? আপনি কাটা, আপনার দিব না। যদি দাও তাহলে আমি আবার তোমাদের কিনে খাওয়াবো। চাচা, আমি দিতে পারব না, আমার সুখ লাগতেছে। আমারটা না নিয়ে রুবেল ভাইয়ের তো লন, রুবেল ভাইয়ের কাছে মেল্লা আছে, আমি দিতে পারব না। কোথায় থাকে তোর রুবেল ভাই? হ্যাঁ, স্টেশনের লগেই আইয়ে রাতের বেলা। আয় তো, তোর রুবেল ভাইয়ের কাছে যাই। অরূপ আর সেই ছেলেটি মিলে সেই মাদক ব্যবসায়ী রুবেলের কাছে গেল। রুবেল স্টেশনের পাশেই একটি পানের দোকান নিয়ে বসেছে। কে রে রহিম, এডা কেডা? ভাই আমায় একটা দেন, ভালো লাগে না। ঘরে নাই সুখ, বাহিরে নাই সুখ, আমারে একটা দেন ভাই, বড় দুঃখে আছি। রুবেল অরূপের কাছে এসে কানে কানে বলতে লাগলো। কারো কাছে কইয়া দিবেন না তো? না ভাই, কমু না। এই আপনার মাথা ছুঁইয়া কসম কাটি। আরে দূর মিয়া, কসম কাটতে হইব না, নিয়া যান। তোই সাবধান, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। রুবেল অরূপকে পলিথিন দিতে চাইলে। ভাই এইটা না। কোনটা? ভাই এসব দিয়া আমার দুঃখ মিটবো না, আরো বড় চাই। বড়গুলা দিয়া কি করবেন? আর আমার কাছে নাইও, মহাজনের কাছে যাও না লাগবো। আমি যামু ভাই। কি মুশকিল, মহাজনের কাছে যাওন যায় না? অরূপ রুবেলের পায়ে ধরে বলল। ভাই আপনি আমার ধর্মের ভাই, আমারে নিয়ে যাইবেন আপনার লগে? অরূপের জোরাজুরি রুবেলে রাজি হয়ে গেল। ঠিক হলো কালই যাবে তারা। এরপর অরূপ যখন অর্ণিতার সামনে দাঁড়ালো তখন অর্ণিতা মুচকি হেসে বলল, খুব ভালো অভিনয় করতে পারেন আপনি। সে তো পারি, জানেন অভিনয়ের জন্য আমার মামা আমাকে নিতে চেয়েছিল। তাই নাকি? জি, আব্বুর জন্য যেতে পারিনি। আপনার মামা কি করতেন? চলচ্চিত্র পরিচালক ছিলেন। মামা এখন আমাকে বলে, ভাগ্নে এসব তোমার দ্বারা হবে না, আমার সঙ্গে এসো, নায়ক বানাবো তোমাকে। তুমি হবে নায়ক, আমি হব তোমার মাথার উপর ছায়া। দুলাভাইয়ের কথাই চলবে নাকি? সে এসব বোঝে নাকি? ও, খুব ভালো বলেছেন। আচ্ছা, আপনারা সবাই তাহলে আসুন, কাল সন্ধ্যায় আমাদের মিশন শুরু। আপনাকে পৌঁছে দেই? আরে লাগবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, তা দিয়ে যাব। কাল যাইনি হয়তো, ড্রাইভার বলেনি, তাই বাবা শুনেনি। আজ আবার আপনার সাথে গেলে চিন্তা করবে। আচ্ছা। অর্ণিতা তার গাড়ি করে বাসায় চলে গেল। অরূপ, ফরহাদ ও জামিলরা বাইরে কিছুক্ষণ কাটিয়ে তারাও চলে গেল বাসায়। পরদিন অরূপ, অর্ণিতা, জামিল, ফরহাদ সবাই এসেছে একসাথে স্টেশনে। তবে অরূপের সাজ ওদের থেকে আলাদা। অরূপ আগের সাথে থাকলেও তারা সবাই একই রঙের পোশাক পরে এসেছে। অর্ণিতা জিন্স আর টি শার্ট পরে মাথায় একটা ক্যাপ পরেছে। তাকে দেখে বোঝার উপায় নেই সে মেয়ে না ছেলে। কাঁধ সমান চুল আর লম্বাটে শরীরে তার পোশাকটি ফুটে উঠেছে যেন। অর্ণিতার সবাই গাড়িতে বসে আছে। অরূপ গিয়েছে রুবেলের সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আইছেন যখন হোনেন, এই নিয়া কারো কাছে কইতে পারবেন না, নাইলে জায়াগার উপরে চান্দে উঠাই দিব। আমি কিছু করব না ভাই। আচ্ছা চলেন যাই। রুবেল অরূপ মিলে স্টেশন থেকে বেরিয়ে বাসে আসলো। অরূপকে ফলো করে অর্ণিতাও তার সঙ্গীদের নিয়ে একত্রে আসছে। তখন রুবেল অরূপকে বলল, ভাই এখন আমাগরে গুলিস্তান যাওয়ান লাগবো। গুলিস্তান কি এর লাইগা? আরে মিয়া, হেনেই তো আসল জিনিস। অরূপ ভাবলো ঝামেলা করে লাভ নেই, তাই বলে দিল চলেন। কিছুক্ষণের মধ্যেই রুবেল আর অরূপ মিলে গুলিস্তান চলে গেলে আসলো। এখানকার একটি সরু গলি দিয়ে তারা যাচ্ছে। অরূপের কাছে জায়গাটা কেমন জানি একদম নতুন জায়গা তার জন্য। ঢাকা শহরে থাকলেও এমন পরিবেশ কমই আসা হয়েছে তার। অর্ণিতা অরূপের পিছু নিয়ে অনেক দূর চলে এসেছে। অর্ণিতা ফোন করলো অরূপকে। অরূপ রুবেলের দিকে তাকিয়ে ফোন ধরলো। রুবেল তার দিকে ফিরে চেয়ে আছে।
অরূপ ফোন ধরতেই অর্ণিতা আগেই বলে উঠল, হ বউ কও, কি কইবা? আপনি জায়গাটা ভালো করে চিনে রাখুন। বউ আমি তো গুলিস্তানের এই গলিতে আইছি। আচ্ছা শুনুন, ও যেন বুঝতে পারে। হ বউ বুঝছি, এত বুদ্ধি দেওয়ান লাগবো না। ভাবি ফোন করছে। হ আমারে বুদ্ধি দেয় ঢাকা শহরে কেমনে চলতে হইব। অপর পাশ থেকে জামিল ফারাদ হাসছে। অর্ণিতা কঠিন মুখ করে বলে উঠল, বি সিরিয়াস, এটা কোনো হাস্যকর মুহূর্ত নয় যে হেসে যাবেন। ফলো মি। ফারাদ হাসি থামিয়ে চলতে লাগলো। নিরিবিলি জায়গা, কোনো মানুষ নেই। একটি কারখানার ভিতরে ঢুকলো তারা। এটি মূলত একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি হিসাবে কিছুই নেই এখানে। বাইরে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে তেমন কিছু একটা নেই। পুরনো কিছু সেলাই মেশিন আছে, তাও জায়গা তুলনায় অনেক কম, নেহাতে 3-4টে হবে। জায়গাটা এই অবৈধ ব্যবসায়ীদের জন্যই ঠিকই আছে। অরূপ ভালো করে দেখছে সবকিছু। দেখতে দেখতে রুবেলকে প্রশ্ন করে উঠল, রুবেল ভাই, মহাজন কই? অপেক্ষা করেন, আসতেছে। এই তো চলে আইব। অরূপ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। আজ এই মহেন্দ্রক্ষণ সে ছাড়বে না। একটা কেস জিতে যাওয়া মানে তার জন্য স্পেশাল একটা মোমেন্ট। মহাজন আসলেও অন্যান্যদের সঙ্গে কথা বলতে বলতে রুবেলের সঙ্গে অরূপকে দেখে চমকে যান। কিরে রুবেল, এটা কে? ভাই, এ কালকে কইতা ছিল আপনার কাছে আইবার চাই, তাই আজ আমার লগে আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আইছি। মহাজন রুবেলকে ডেকে নিয়ে বলল, তুই কি ওকে সব বলছিস? হ মহাজন, সব কইছি। আরে শালা, করছিস কি? হারামজাদা কারে না কারে বলছে, এখন যদি আমাদের বিপদে ফেলে দেয়। আরে এইটা গিয়া বাইরে কিছুই কইব না। মহাজন রুবেলকে ধমক দিয়ে চুপ করে দিয়ে অরূপের কাছে আসলো। এরপর বলল, কি চাই তোর? মামা, আমারে ভালো মানের কিছু গাঁজা দেন। গাঁজা আবার ভালো মানের হয়? এই প্রথম শুনলাম। এই যেমন ধরেন বিদেশি বড় বড় বোতল খামু মামা। তোর চেহারা দেখছিস? ওগুলো কেনা তো দূরেই থাক, ধরতেও পারবি নাকি? মামা আমার শান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, একটা দেন। দূর হ। এই রুবেল, কারে ধরে নিয়ে আসলি? শোন, তুই এগুলো কিনতে পারবি না। পাও স্যার, স্যার কইছি। না সারুম না। মহাজন তার পকেট থেকে পিস্তল নিয়ে অরূপকে গুলি করে বসলো। অরূপ একটা চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। অরূপের লুকিয়ে রাখা ব্লুটুথের মাধ্যমে অর্ণিতা ও জামিলরাও সবাই গুলির শব্দ বাইরে থেকেই শুনেছে। অর্ণিতা ভয় পেয়ে গেল, অরূপের কিছু হলো না তো। অরূপ একটু বাড়াবাড়ি বেশি করতে যায় সব সময়। অর্ণিতা ফরহাদকে উদ্দেশ্য করে বলে, ফরহাদ, আপনি বা বাকিরা সবাই থাকুন এখানে, আর আমি জামিল যাচ্ছি ভেতরে। জামিল, আমি যাবার পর আপনি যাবেন। অর্ণিতা সবাইকে এগুলো বলতে বলতে সে কারখানায় এসে ঢুকে পড়ল। অরূপকে গুলি করে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে মহাজন। রুবেল ও অন্যদের বকে যাচ্ছে। অরূপ পা ধরে কিছুক্ষণ কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে গেল। অর্ণিতা সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ল, হাতে তার একটি মাত্র পিস্তল। জামিল অর্ণিতার কথা শুনল না, সেও ভিতরে প্রবেশ করলো। অর্ণিতা ভিতরে ঢুকতেই দেখল সেখানে অরূপ পড়ে রয়েছে। তার মহাজন তার লোকেদের সাথে বকাবকি করছে। মহাজন তার পিস্তল নিয়ে অরূপের মাথায় তাক করার আগেই অর্ণিতা তার হাতে গুলি করে দিল। লোকগুলো অর্ণিতাকে এই জায়গা থেকে ভয় পেয়ে গেল। অর্ণিতার গুলির আওয়াজে ফরহাদ আর তার লোকেরা হুড় মুড়িয়ে ঢুকে পড়ল। অর্ণিতা গুলি করে দৌড়ে এসে মহাজনের মাথায় তাক করবে সেই পিস্তল। এরপর ফরহাদকে উদ্দেশ্য করে বলল, ফরহাদ, অরূপকে নিয়ে আপনারা হাসপাতালে নিয়ে যান। আর শুনুন, এখানে কি হয়েছে তা বাইরে জানানোর প্রয়োজন নেই। আরেকটা কথা, অরূপের গুলি লেগেছে এটাও যেন কোথাও প্রকাশ না হয়। তখন ফরহাদ মহাজনকে দেখিয়ে অর্ণিতাকে বলল, কিন্তু ম্যাডাম, একে কি করব? একে নিয়ে যান কেরানীগঞ্জের জেল হসপিটালে। আর শুনুন, সেখানকার ওসিকে বলবেন একে যেন কড়া পাহারায় রাখা হয়। মোট কথা, ও সঙ্গী সাথীরা যেন টের না পায় ও আমাদের হাতে ধরা পড়েছে এবং আমাদের হাতে আমাদের সব কিছু চলে এসেছে। ওদের সবাইকে আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চে নিয়ে যান। কোনোভাবেই এদের ছাড় দেওয়া যাবে না। মহাজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেল হসপিটালে, আর তার সঙ্গী সাথীদেরকেও নিয়ে অর্ণিতা তাদের অফিসে চলে গিয়েছে। সবাইকে স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দিয়ে অর্ণিতা ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা সরকারি কর্মক্ষেত্রে একজন ডিরেক্টর বা মহাপরিচালক থাকে, আর এখানে একজন মহাপরিচালক আছেন। তিনি অর্ণিতাকে দেখে বললেন, অনিতা, তোমার কি মনে হয় ওর লোকেরা জানেনি?
স্যার, আমি পুরোপুরি বলতে পারছি না, তবে আমার মনে হয় এই বিষয়টা গোপন রাখা প্রয়োজন। অনিতা, প্রত্যেকটা পদে শত্রুরা আঘাত করার আগেই বা মাঠে নামার আগে তাদের প্রতিপক্ষের ক্ষমতা সম্পর্কে ধারণা করেই নামে। এটা নিশ্চয়ই জানো। যদি আরেকটু সহজ করে বলি, তারা আগে থেকেই আমাদের সম্পর্কে সব জানতো। তাহলে কি মনে হয়, তোমাকে বা তোমার সেই মহাজনকে তারা দ্বিতীয়বার সুযোগ দিবে? কখনোই তারা তাকে সুযোগ দেবে না। এই সমস্ত অপরাধের আর অপরাধীদের পিছনে বড় হাত আছে। সেই সব হাতগুলো খুব বড় হয়। আমরা তাদের দেখতে তো পারবো, তবে ধরতে বা ছুঁতে পারবো না। তাহলে আমরা এখন কি করব স্যার? আমাদের সহকর্মী হসপিটালের বেডে পড়ে আছে। ওরা হাজার হাজার অন্যায় করে ওরা পার পেয়ে যাবে, আর আমাদের মতো সৎ কর্মঠ অফিসাররা ওদের হাতে পুতুল হয়ে থাকবে। শান্ত হও অনিতা, তোমার বাবার গর্ব তুমি। ঠান্ডা মাথায় সব কাজ করো। অরূপকে নিয়ে আমিও অবাক হয়ে গেছি। এটা চিন্তার বিষয়, তবে তোমাকে সবকিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা এখন হয়তো সবকিছু জেনে নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে। অর্ণিতা মাথা নিচু করে জি স্যার বলে চলে যেতে নিলে পিছন থেকে ডিরেক্টর স্যার বললেন, আমাদের এখন অরূপকে দেখে আসা উচিত। ওদিকে অরূপকে আইসিইউতে রাখা হয়েছে। অপারেশন করে ঘুরে বের করে ফেলেছে ডাক্তাররা। অরূপ এখন গভীর নিদ্রায় আচ্ছাদিত। পাশেই অরূপের মা কান্না করছে। অরূপের বাবার মুখে কোনো শব্দ নেই, পাথর হয়ে বসে আছেন তিনি। অরূপদের আত্মীয় স্বজনদের কাউকে জানানো হয়নি অরূপের ব্যাপারে, কারণ উপর মহল থেকে নিষেধ করা হয়েছে অরূপের গুলিবুদ্ধির কথা যেন কেউ না জানে। তার গুলি লাগার কথা জানা মানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। অর্ণিতা আইসিইউর বাইরে অবস্থানরত অরূপের মায়ের কাছে গিয়ে বসল। সন্তান এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা হয়তো কোনো মাই চান না। শান্ত হন আন্টি, ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত হব মা? আমার ছেলেটার হঠাৎ করে এমন কেন হলো? ও তো সুস্থই ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? তুমি কি বলতে পারো মা? কি হয়েছিল আমাকে বলতে পারো একটু? অর্ণিতা তারপর তাকে সব খুলে বলতে লাগলো। প্রথম থেকে সব শোনার পর তিনি নিজেও আটকে ওঠেন। অরূপের সব শুনে ডুকরে কেঁদে ওঠেন। মামুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সঠিক সময় না পৌঁছাতে তাহলে কি সর্বনাশী না হতো? দোয়া করি মা দীর্ঘজীবী হও। আজ তুমি বা তোমরা সবাই সময় মতো না গেলে কি সর্বনাশী না হতো? অর্ণিতা তাকে বুঝিয়ে শান্ত করে উঠে দাঁড়ালো। ডিরেক্টর স্যার ডাক্তারদের সঙ্গে দেখা করে কথা বলছেন। অরূপ এখনো আইসিইউতে, একটু সুস্থ হলেই কেবিনে ট্রান্সফার করা হবে। ডিরেক্টর স্যার সবার সাথে অরূপের বিষয়ে আলোচনা করে বেরিয়ে গেলেন। অর্ণিতাও কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল অফিসে। ইনভেস্টিগেশন সেন্টারে এসেছে অর্ণিতা। হাত ঘড়িতে সময় রাত 12:20। ঘড়ি দেখতে দেখতে অর্ণিতা তার পাশের লোকটিকে বলে উঠল, আর একটু পানি ছিটা দিন তো, কম হয়ে গেছে। আবারও এক বালতি পানি চোখে মুখে ঢেলে দেওয়া হলো লোকটির চোখে। লোকটিকে টেনে একটা চেয়ারে বসানো হলো। অর্ণিতা বেশ কিছুক্ষণ দম নিয়ে লোকটিকে বলল, সময় নষ্ট না করে বল, ওই মহাজন ছাড়া আর কে এই পথে আছে? লোকটি নিভু নিভু চোখে অর্ণিতার দিকে তাকিয়ে আছে। অর্ণিতা ধমক দিয়ে বলল, কি হলো বল। বুঝেছি, এইভাবে হবে না, ওকে নিয়ে চলুন আমাদের টর্চার সেলে। অর্ণিতার কথা মতো লোকটি এবার টর্চার সেলে নিয়ে যাওয়া হলো। অর্ণিতা চেয়ারে বসে আছে। লোকটি চুল টেনে ধরে রেখেছে একজন, আরেকজন তাকে মোটা লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছে। অর্ণিতার সহ্যের সীমা পেরিয়ে গেল। হাতে পিস্তল নিয়ে লোকটির কপালে ঠেকিয়ে বলল, সোজা উপরে ওঠার প্ল্যান করেছিস নাকি? চল তোর প্ল্যান সাকসেসফুল করি। এত এত টর্চারের পরেও নিজের বসের কথা প্রকাশ করছিস না। এতটা তো এখন একজন সাধারণ মানুষ তার দেশের প্রতিও দেখায় না। নিজে মার খাবি, তারপরও কিছু স্বীকার করবি না। পিস্তলের ট্রিগারে চাপ দেওয়ার আগেই লোকটি নেতিয়ে যাওয়ার শরীর নিয়ে অনেক কষ্টে অর্ণিতার পা জড়িয়ে ধরল। ম্যাডাম বলছি, ম্যাডাম মারবেন না। আমাদের কাছে সাপ্লাই আসে ভারত আর মায়ানমার থেকে। এটা আমরা জানি, কার হয়ে কাজ করিস। উনি খুব ক্ষমতাধর ব্যক্তি, ওনার কথায় সব চলে ম্যাডাম। উনি সবাইকে ফাঁসাতে পারে, বাঁচাতে পারে। কে এই লোক? লোকটি খানিকটা ইতস্তত বোধ করতে বলল। অর্ণিতা আবারও জিজ্ঞাসা করলো, কে সে? লোকটি কিছুক্ষণ ভেবে তারপর বলে উঠল। অর্ণিতা কিছুটা চমকে গিয়েছে। অনেকদিনের চেনা নাম, হাজার চেষ্টা করেও বের করতে পারছিল না আলম চৌধুরীর কোনো খোঁজ। লোকটির দিকে তাকিয়ে অর্ণিতা আস্তে করে বলল, আলম চৌধুরী তোদের বস? কোথায় তিনি? উনি দেশে থাকেন না, দুবাই থাকেন।
তবে এতটুকু বলতে পারবো, উনি দেশের বাইরে থেকেও সব পরিচালনা করে। আমাকে আলমের বা তার সঙ্গে যোগাযোগ আছে এমন কেউ থাকলে তার ঠিকানা বলো। মহাজন সহ আরো অনেকে আছে। অর্নিতার চোখ লাল হয়ে এসেছে। প্রতিশোধ, তীব্র প্রতিশোধ। প্রতিশোধের নেশায় সে মর্ত যেন। মস্তক দ্বিখণ্ডিত করলেও যেন শরীর তাপ কমবে না। সে মাথায় হাত দিয়ে লোকটিকে আবারও প্রশ্ন করলো, আলম চৌধুরী দেশে কখনো এসেছে? জানি না ম্যাডাম। ঠিক আছে, থাক এখানে। বলেই অর্নিতা পেরিয়ে চলে গেল। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে ও। সেই লোক যার জন্য সে অনাথ, সেই লোক যার জন্য লোকেরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, আজ তার নাম শুনতেই হলো। অর্নিতা বাসায় এসে দৌড়ে বাবার রুমের কাছে গেল, গিয়ে বাবার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। জাহিদ আফসারি বই পড়ছিলেন। মেয়েকে এভাবে আসতে দেখে চমকে গেলেন। অর্নিতার মাও আসলেন। মেয়েকে কাঁদতে দেখে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কি হয়েছে অর্নিতা, কাঁদছিস কেন? আমি আমার আম্মুর হত্যাকারীর খোঁজ পেয়েছি মামুনি। অর্নিতার মা অবাক চোখে তাকিয়ে আছেন। এত বছর পর সেই লোকের দেখা কি করে পেল ও? কি বলছিস তুই? আলম চৌধুরী তো সেই 20 বছর ধরে দেশেই নেই। তার খোঁজ আজ পর্যন্ত তোর বাবাই পায়নি, আর তুই কিনা পেয়ে গেলি? আমি পেয়েছি মামুনি। আমাকে মহাজনের লোকেরা বলেছে সে দুবাই থাকে। দুবাই কোথায় থাকে? আর তাকে পাবেই বা কি করে? এত দূর যেহেতু এসেছি, তাকে খুঁজে বের করতেও আমার সময় লাগবে না। কিন্তু তাকে ধরা যে কঠিন মা। আমি তোমার জীবনের ঝুঁকি নিতে পারবো না। আর এত সহজ নয়। সে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী কোনো ব্যক্তি। এত সহজে সে ধরা দিবে না। আমি এত কিছু জানি না বাবা, বোঝার চেষ্টা করো। ওর কারণে আমি আমার শৈশব হারিয়েছি। পাড়া প্রতিবেশী আমার উপর আঙুল তুলতো। আমার মা এতগুলো লোকের দ্বারা ধর্ষণের শিকার হলো। রাতের আধারে খাল পারে তাকে মেরে ফেলে আসলো। কেউ যখন তার অপরাধ নিয়ে কিছুই বলছে না, কেস নিচ্ছে না, আমার বাবাই সেই কেস নিয়েছিল। আর আমার বাবাকে তারা নির্মমভাবে খুন করলো। তুমিই বলো, আমি কি করে চুপ থাকতে পারি? তবুও মা, তুমি এই কেসে যেও না। আমি স্পেশাল ফোর্সের ব্যবস্থা করছি। তারা তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর একটু ধৈর্যশীল হও। সময়ের আঘাত সময়েই দিবে। অর্নিতা বাবার কথা শুনে চুপচাপ তার বুকে মাথা রাখলো। আজ জাহিদ আফসারি মেয়েকে বুকে আঁকলে রাখলো। অর্নিতা জানে তার বাবা তাকে কখনো নিরাশ করবে না। তবে এটাও সত্যি, তাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্পর্কে জাহিদ আফসারি অর্নিতার চাচা হন। অর্নিতার বাবা আজাদ আফসারি বড় এবং জাহিদ আফসারি ছোট ভাই। আজাদ আফসারি একজন সৎ পুলিশ অফিসার। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন। সেখানকার পরিবেশ ছিল প্রচণ্ড উগ্র এবং উচ্ছৃঙ্খল। আলম চৌধুরী ছিলেন সেই এলাকার একজন প্রভাবশালী নেতা। নেতা বললে ভুল হবে, বলা চলে পুরোদস্তর একজন গুন্ডা। বড় বড় মন্ত্রীরাও তার ভয় তটস্থ থাকত। কেউ তাকে নিয়ে ভয়ে কেস বা মামলায় জড়াতো না। সেই আলম চৌধুরীর নামেই কেস ফাইল করেছিল আজাদ সাহেব। আলম চৌধুরী এই নিয়ে হুমকিও দিলেন। তিনি তার দায়িত্ব থেকে সরে আসেননি। সেই দিনে রাতের আধারে তার স্ত্রীকে তার বাড়িতেই আলম চৌধুরী এবং তার সহযোগীরা গণধর্ষণ করে এবং সেখানেই তাকে হত্যা করে। ছোট্ট অর্নিতা তখন 4 বছরের। তার মায়ের সাথে কি হয়েছে সে না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিল সেদিন তার মায়ের সাথে খুব খারাপ কিছু হয়েছিল। অর্নিতার মা যখন চিৎকার করে সাহায্য চেয়েছিল তখন কেউ তার মায়ের পাশে আসেনি। অর্নিতার চোখে এখনো ভাসে তার মায়ের আর্তনাদ। সেই দিন রাতে যখন অর্নিতাদের বাড়িতে ওই লোকগুলো আসে তখন অর্নিতার মা তাকে একটি রুমের বারান্দায় দরজা বন্ধ করে গিয়েছিল। তারপর আবারও বারান্দার সঙ্গে যুক্ত রুমটিকেও তিনি বন্ধ করে ফেলেছিলেন। হয়তো নিজের সর্বনাশের কথা আগেই বুঝে গিয়েছিলেন তিনি। অর্নিতার বাবা রাতে ডিউটি করে বাড়িতে ফিরে এসে স্ত্রী আর মেয়েকে খুঁজে পাননি। বাড়ি থেকে বেরিয়ে তিনিও হয়ে যান লাপাতা। অর্নিতার মায়ের লাশ খাল থেকে ওঠানোর পরদিন আজাদ সাহেবের লাশও পাওয়া যায় সেই খালেই। জাহিদ আফসারি ঢাকা থেকে চট্টগ্রাম এসে সেই দিন অর্নিতাকে সেই রুম থেকে বের করে আনেন। ছোট্ট অর্নিতা সবাইকে ছেড়ে চাচার কোলে উঠে পড়ে। জাহিদ সাহেবও তার ভাই ভাবির শেষ সম্বলকে সেদিন বুকের মাঝে আঁকলে নিয়েছিল। অর্নিতাকে অনেক দেখে মুখ ছিটকাতো, কারণ তার মা ধর্ষিতা। ছোট অর্নিতা তখন অনেক ভেঙে পড়তো। তখন তার ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিল তারই চাচা জাহিদ আফসারি। নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছিলেন তাকে। এইদিকে 24 ঘন্টা পার হওয়ার পরও আজ অরূপকে কেবিনে শিফট করা হয়েছে। অরূপের কিছুটা
রেসপন্স পাওয়া গিয়েছে। ডাক্তাররা তাকে নিয়ে আশাবাদী খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে। অর্ণিতা অরূপকে দেখতে এসেছে আজ। অরূপ কিছুক্ষণ আগেই চোখ খুলেছে, কথা বলতে না পারলেও সবার দিকে তাকিয়ে থাকে। খুব কষ্ট হচ্ছে তার কথা বলতে। অর্ণিতা তার পাশেই দাঁড়িয়ে আছে। অর্ণিতা অরূপের পাশে এসে বলে, খুব কি কষ্ট হচ্ছে আপনার অরূপ? অরূপ মাথা নাড়িয়ে সায় জানালো তার কষ্ট হচ্ছে ভীষণ। অর্ণিতা তখন বেশ মায়াবী কণ্ঠে বলল, ঠিক হয়ে যাবেন আপনি, একটু সময় লাগবে। আপনি সুস্থ হন, আমরা আবারও একসাথে কাজ করব। অরূপ একটা মুচকি হাসি দিয়ে দিল। অর্ণিতাও তার সাথে সাথেই হেসে উঠল। অরূপ অর্ণিতার সাথে কথা বলি তার মা বাবার দিকে একবার তাকালো। অর্ণিতা তা বুঝতে পেরে তার হাতের মুঠোয় নিজের হাত নিয়ে বলে উঠল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি সুস্থ হলে আঙ্কেল আন্টিও আর কান্না করবে না। তাদের একমাত্র সন্তান আপনি, আপনার চিন্তায় তারা সারাদিন চিন্তিত। অরূপ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে অর্ণিতার দিকে। এই মেয়েকে সে সব সময় একটা কঠিন কঠিন ভাব নিয়ে চলতে দেখেছিল। এই মেয়েকেই সে সব সময় সবার সঙ্গে শক্তভাবে কথা বলতে দেখেছিল। আর আজ এই মেয়েকেই সে এতটা নরমভাবে কথা বলতে দেখলো। আসলেই নারী জাতি সব সময় সব জায়গায় সব পরিস্থিতিকে নিজেকে নিখুঁতভাবে মানিয়ে নিতে পারে। কথাটা একদম যুক্তিসঙ্গত। অরূপ অর্ণিতার মুখের দিকে তাকিয়ে থাকার কারণ অর্ণিতা তাকে প্রশ্ন করলো, কি হয়েছে অরূপ? ব্যথা করছে? বুকে ব্যথা করছে? অরূপ বুকের উপর ইশারা করে এখানে। অর্ণিতা ব্যস্ত হয়ে বলে, আপনার কি বেশি ব্যথা করছে? অরূপ অর্ণিতাকে ব্যস্ত হতে দেখে আবারও মাথা নাড়িয়ে জানালো, তেমন কিছু নয়। অর্ণিতা উঠতে যাবে, অরূপ তার হাত ধরে বসেই ইশারা করলো। অর্ণিতা বসে পড়ল আবারও। অর্ণিতা কিছুক্ষণ বসে তার সঙ্গে সময় কাটিয়ে বেরিয়ে পড়ল অফিসের জন্য। অফিসে এসে ডিরেক্টর স্যারের সঙ্গে কথা বলল অর্ণিতা। অরূপ কিছুটা সুস্থ হওয়ার পর মহাজনের উপরে কঠোর নজরদারি রেখে তাকে সেই এলাকায় আবারও পাঠিয়ে দেওয়া হবে। ডিলারদের মাধ্যমে যে করেই হোক অর্ণিতা আলম চৌধুরীর খোঁজ বের করেই ছাড়বে। ইন্টারন্যাশনাল মাফিয়াদের উপর আমাদের অফিসারদের নজর আছে। মনে পড়েছে আমাদের একজন স্পেশাল ডিপার্টমেন্টের অফিসার আছেন, যিনি আন্ডারওয়ার্ল্ডের এসব কাজে খুব দক্ষ। আমি যতটুকু জানি সে সেখানকার সেই লোকদের সঙ্গে খুব সহজে মিশে গিয়েছে। তাকে এখনো কেউ চিনতে পারেনি, কারণ সেও তোমার মতো চাকরিতে জয়েন দেওয়ার পর নিজের পরিচয় লুকিয়ে দুবাই চলে গিয়েছে। এক্ষেত্রে সে খুব চৌকস, এটা আমি বলতে পারি। তুমি চাইলে আমি তোমাকে সব তথ্য বের করে দিতে পারি। আপনি আমাকে তার সাথে যোগাযোগ করতে সাহায্য করুন স্যার। আমি চাই আমার বাবা মায়ের খুনিকে নিজের হাতে ধরতে এবং তার উপর দেশের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে। অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে, আমি সেই আশাই করি তোমার থেকে। অর্ণিতা স্যারের সঙ্গে কথা বলে বেরিয়ে গেল বাইরে। দীর্ঘ 1 মাস পর অরূপ কিছুটা সুস্থ হয়েছে, হাঁটতে কিছুটা পারে। গুলির ক্ষতটাও বেশ শুকিয়ে গিয়েছে তার। অর্ণিতা কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখতে চলে আসে। অরূপের মা বাবার সাথে বেশ ভালোই সম্পর্ক গড়ে উঠেছে তার। এরই মাঝে অর্ণিতা দুবাইয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। অনেকটা কাউকে না জানিয়ে সে একাই এসব করে ফেলেছে। অর্ণিতার কাছে তার বাবা মার খুনিকে নিজের হাতে শাস্তি দেওয়াই যেন বড় চ্যালেঞ্জ এখন। এমনিতেই এতটা বছর সে এই দিনের অপেক্ষায় ছিল, এখন আর দেরি করা যাবে না। তবে অর্ণিতা তার বাড়িতে এবং অন্যান্যদের কাছে বলেছে সে একটা কাজে থাইল্যান্ড যাচ্ছে। অর্ণিতার বাবাকেও সে এই কথাই বলেছে। তার ধারণা বাবা এই কথা শুনলে তাকে কখনোই যেতে দিবে না। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে অর্ণিতা, সঙ্গে তার বাবা জাহিদ আফসারি ও তার মামুনি। এই প্রথম সে বাংলাদেশের বাইরে যাচ্ছে। থাইল্যান্ডের ফ্লাইট নাম্বার অ্যানাউন্স হয়েছে। অর্ণিতার মামুনি অর্ণিতার হাত ধরে রেখেছে, আর পাশেই অর্ণিতার বাবা তাকে উপদেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে। অর্ণিতার জীবনের সবচেয়ে বড় শিক্ষক বা আদর্শবান ব্যক্তি হচ্ছে তার বাবা। বাবার পর আর কেউই তার জায়গায় আসতে পারবে না অন্তত। অর্ণিতার সময় হয়েছে, একটু পরেই হয়তো অ্যানাউন্স হবে। মামুনিকে জড়িয়ে ধরেছে সে। আজ থেকে তার যুদ্ধের শুরু। এই যুদ্ধের শেষ কবে হবে তার ঠিক নেই। মামুনিকে জড়িয়ে ধরেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সবার আড়ালেই চোখের পানি লুকিয়ে ফেলল সে। মুখে হাসি ফুটিয়ে মামুনির হাতে পায়ে হাত দিয়ে সালাম করলো। বাবার পায়ে ধরে সালাম করে নিল। তিনিও অর্ণিতাকে জড়িয়ে ধরলেন। মেয়েকে এত দূরের পথ অতিক্রম করতে হবে। জাহিদ আফসারি ব্যাগ রেডি করতে করতে বললেন, সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দিও। জি ঠিক আছে। তোমার জন্য সব সময় আমার দোয়া রয়েছে। যাও, সময় হয়ে গেছে, তোমাকে আর ধরে রাখতে চাই না। ঠিক আছে বাবা, মামুনি, তোমরা নিজেদের খেয়াল রেখো। অর্ণিতা
সবাইকে বিদায় জানিয়ে চলে গেল তার গন্তব্যে। থাইল্যান্ড থেকে 2 দিন পরই সে দুবাই শহরে পৌঁছাবে। দীর্ঘ সময় পর থাইল্যান্ড ল্যান্ড করলো বিমানটি। অর্ণিতা সেখানকার একটি রেস্টুরেন্টে অপেক্ষা করতে লাগলো এক বিশেষ ব্যক্তির জন্য, যার জন্য অর্ণিতা এখানে আসা, আর সবাইকে থাইল্যান্ডের কথা বলাও এই কারণে। অর্ণিতার গায়ে স্লিভলেস একটি গ্রাউন্ড, হাইলাইট করা মেকআপের কারণে আসল চেহারাটা তেমন ফুটে ওঠেনি। বাস্তবও মেকআপবিহীন চেহারাটা তার সৌন্দর্য যেমন ফুটে ওঠে, মেকআপ যেন সেই সৌন্দর্যকে ফিকে হয়ে গেছে। অর্ণিতার চালচলন দেখে কেউ সহজে বুঝতে পারবে না সে একজন গোয়েন্দার কর্মকর্তা। বাঙালি নারী হলেও আজ তাকে অন্যরকমই একটু লাগছে, বরং সবাই তাকে কোনো মডেলই ভেবে নিবে। এরই মধ্যে অর্ণিতার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতীক্ষিত সে ব্যক্তিটি চলে এলো। অর্ণিতা হয়তো জানেই না তার উপরে একজন নজর রেখেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে অর্ণিতা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। দীর্ঘ জার্নির পর এমনিতেই সে এয়ারপোর্টের ওয়াশরুমে ফ্রেশ হয়েছে, এখন আবার এখানে এসো। অর্ণিতা ওয়েটারকে ডেকে একটি কফির অর্ডার দিয়েছিল। এরই মধ্যে একটি লোক তার সামনে চেয়ারটিতে বসে পড়ল। অর্ণিতা তার হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে এখানকার সময় আর ম্যাপ দেখতে লাগলো। অর্ণিতা তার দিকে একবার তাকিয়ে দেখে আবারও মোবাইলে নজর দিল। হাই, আমি দিহান। আমার ধারণা ভুল না হলে আপনি বাংলাদেশি, তাই না? অর্ণিতা মোবাইলের দিকে তাকিয়ে বলল, ইয়েস, আমি বাংলাদেশি। বলুন কি বলবেন? আসলে আপনাকে দেখে আমার ভালো লাগলো। বাঙালি মেয়ে থাইল্যান্ডের শহরে এসে একটা রেস্টুরেন্টে একা একা বসে আছেন, তাই ভাবলাম একটু আপনার সাথে সময় কাটাবো। অর্ণিতার কাছে বিরক্ত লাগছে খুবই, তবুও ধৈর্যের সহিত উত্তর দিল। অর্ণিতা এবার উঠে দাঁড়ালো। লোকটিও দাঁড়িয়ে পড়ল অর্ণিতার সাথে। এরই মাঝে একটি মেয়ে ডেকে উঠল, আর লোকটিও সেই দিকে ফিরে তাকালো। পিছনে ফিরে তাকানোর ফলে অর্ণিতার মনে হলো লোকটির ব্যাক পকেটে কিছু একটা দেখেছে সে। অর্ণিতা দেখেও না দেখার ভান করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হলেও থাইল্যান্ডের সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে পাটায়া। পাটায়া যে শুধু শহর তা নয়, এখানে বিভিন্ন বড় বড় পর্যায়ের লোকজনের সমাগম। রাজনীতি থেকে শুরু করে বড় বড় মাফিয়াদেরও অঞ্চল এই পাটায়া। অনিতা দিনভর ঘোরাঘুরি করে এখানকার একটি হোটেলে উঠে পড়েছে। পরিবারের সবার সঙ্গে কথা বলল কিছুক্ষণ, তারপর শুয়ে পড়ল বিছানায়। অরূপ ফোন করেছে সবে মাত্র। অনিতা ফোন ধরতেই অরূপ বলল, মিস অর্ণিতা, আমাকে বিদায় না জানিয়ে চলে গেলেন। কাজটা কিন্তু একদম ঠিক নয়। সরি, সময় পাইনি জানানোর। কখন সময় হবে আপনার? অর্ণিতা চুপ করে রইল কিছুক্ষণ, এরপর আস্তে করে বলল, বিশেষ একটা কাজ পড়ে গিয়েছিল, তাই চলে এসেছি। যখন কাজ শেষ হবে তখন আপনার সাথে দেখা করে সব বলবো। ও আচ্ছা, ঠিক আছে। সেই বিশেষ কাজের শেষে বিশেষ দিনে আপনার সাথে আমার দেখা হবে আবারও। কি দেখা করবেন তো? জি অবশ্যই। আচ্ছা, রাখছি তাহলে। কাল কথা হবে আবারও। আচ্ছা, আমিও কাল আপনার সাথে কথা বলবো। হঠাৎই অর্ণিতার লোকটির ব্যাক পকেটে থাকা জিনিসটার কথা মনে হলো। লোকটি তার নাম দিহান বললেও তার আসল নাম সাব্বির। রেস্টুরেন্টে আবারও আসলো অর্ণিতা। দিহান রূপী সাব্বিরের এই মাত্র এসেছে এখানে। অর্ণিতা যেন এই সময়েরই অপেক্ষায় ছিল। সাব্বির আজও আবারও একটা মেয়ের সাথে, তবে আরো কয়েকজন তার সঙ্গে আছে। সাব্বির বসা থেকে উঠে সিঁড়ির কাছে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অর্ণিতাও পিছু পিছু নিয়েছে, তার পিছন দিক থেকে গিয়েছে। সিগারেটের গন্ধ পাচ্ছে সে। অর্ণিতা আর একটু কাছে যেতেই সাব্বির এক টান দিয়ে তাকে সিঁড়ির পাশেই সেই রুমে নিয়ে গেল। অর্ণিতার মুখে তার হাত, আরও হাতগুলো হাতের মুঠোয়। অর্ণিতা তার পা দিয়ে লোকটার পায়ে জোরে লাথি দিয়ে লোকটিকে কিছু বুঝে ওঠার আগেই অর্ণিতা পকেট থেকে পিস্তল বের করে লোকটির বুকের পাশে ধরল। হ্যান্ডস আপ মিস্টার দিহান আয়াজ খান। ক্রিমিনালদের সঙ্গে হাত মেলানোর জন্য আপনাকে আইনের আওতায় আনা হলো। দিহান কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল, এমন ভাব যেন সে আকাশ থেকে পড়ল সবে মাত্র। কিছুক্ষণ এভাবে থেকে হেসে দিয়ে অর্ণিতার হাত মিলিয়ে নিল। অর্ণিতাও হেসে দিল। কেমন কাটলো থাইল্যান্ডের প্রথম দিন? ভালোই। আপনার কি অবস্থা? হ্যাঁ, ভালো। একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সঙ্গে। আপনার সঙ্গে অবস্থান করার লোকগুলো এবং মেয়েগুলো থেকে সাবধানে চলবো, তাই তো? হ্যাঁ, ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে আমরা এক, এবং আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালদের সব ইনফরমেশন সরকারের কাছে পৌঁছে দেওয়া। আপনার কি মনে হয় কতটুকু আমরা এগোতে পারবো? আমি পুরোপুরি আশাবাদী। এখান থেকেই তুমি আসল চৌধুরীর খোঁজ পেয়ে যাবে। শোনো, কাল সকাল বেলায় শহর থেকে একটু দূরেই একটি গ্রাম আছে।
সেখানে আমার সাথে দেখা করতে আসবে। সেখানে আমি তোমাকে সব কিছু খুলে বলবো, কি করে কি করতে হবে। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে আবারও। এখন চলো, বেশিক্ষণ সময় হলে ওরা আমাকে খুঁজতে শুরু করবে। পরের দিন সকালে অর্ণিতা আর দিহান একসঙ্গে হেঁটে চলেছে। গ্রাম্য পরিবেশ বললেই হয়তো খুব সুন্দর দৃশ্য। অর্ণিতা আর দিহান মিলে হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল। আমি তো আমার সম্পর্কে সবই বলে দিলাম, আপনিও তো কিছু বলুন শুনি। আমার ব্যাপারে আর কি বলবো, বাবা রিটায়ার্ড প্রফেসর, আর ভাইয়া একটা বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার, আর আমি এই পেশায়, বলতে পারো শখের কারণে এই পেশায়। আপনার বাবা মাও কি আপনাকে এই পেশায় দিতে চায়নি? না, তারা তো শুরু থেকেই বাধা দিছিল। সবারই দেখছি একই রকম সমস্যা। আচ্ছা শোনো, আমি তোমাকে এখন আমাদের কাজ নিয়ে বলবো। এখানকার একটি হোটেলে আলম চৌধুরীর লোকজন অনেক মেয়েকে আটকে রেখে দেহ ব্যবসা করাচ্ছে, আর কিছু নতুন মেয়েকেও ধরে এনেছে যারা প্রায় কিশোরীর বয়সের। শুধু ও নয়, এখনো আরও বড় বড় আন্ডারওয়ার্ল্ডের আসামি আছে যাদের ধরা প্রায় কঠিন। ওদের অনেক লোকজন আছে এবং এরা চক্রবদ্ধভাবে এই কাজ সংযুক্ত রয়েছে। আমার সঙ্গে সেদিন যাদের যাদের দেখেছো তারাও সেই পেশায়। এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, তুমি শুধু ওদের জানিয়ে দেবে তুমি আমার মাধ্যমে এই পেশায় এসেছো। আর কিছুই করতে হবে না তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, ওদের উপর তোমার বিশ্বাস অর্জন করাতে হবে। এক কথায় ওদের চালচলন, কথাবার্তা, ওদের সব কিছু অনুসরণ করতে হবে, কারণ এরা সাধারণ কোনো ক্রিমিনাল না। এরা সব কিছু নিখুঁতভাবে করতে পছন্দ করে। ওরা প্রথম অবস্থায় নজর রাখতে পারে, তাই তোমাকে সব অবস্থায় মানিয়ে নিতে হবে। আর আমি তো আছি তোমার পার্টনার হিসেবে। অর্ণিতা হেসে দিয়ে বলল, পার্টনার চলুন। রাতের শহরে সৌন্দর্য যেন ফুটে উঠেছে পাটায়া শহরে। আলোর ঝলকানিতে যেন চোখ ঝলসে যাচ্ছে। শহরের উন্মাদনা যেন বেড়ে উঠেছে এই শহরের মানুষদের উপরে। দলে দলে সবাই বেরিয়ে পড়ছে। রাতের পাটায়াতে ক্লাবগুলো বেশ জমে ওঠে। ক্লাবের ভিতরে ঢুকতেই নজর পড়ল কিছু ছেলে মেয়ে বাইরে যে যার মতো বসে সিগারেট খাচ্ছে আর বসে বসে গল্প করছে। অর্ণিতা ওদের দিকে একটু নজর দিয়ে ভিতরে প্রবেশ করলো। ক্লাবে নাচ গানের আসর জমেছে। ছেলে বুড়ো থেকে সবার সামনে তালে মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে নেচে যাচ্ছে। অর্ণিতাও কিছুটা তাদেরই মতনই সেজেছে। কিছুটা সামনে যেতে দেখলো দিহান বসে আছে, সঙ্গে আছে সেদিনের মেয়েগুলো ও আরো কিছু লোক। অর্ণিতা তাদের সামনে যেতেই দিহান তাকে ডেকে উঠল। এসে গেছো তুমি, মিস হেঞ্জেল। ও হচ্ছে নাইলা, যার কথা তোমাকে কালকে বলেছিলাম। ও কি তাহলে সে? হ্যাঁ, ও কাল এসেছে। ও মাই আল্লাহ, ও সত্যি খুব সুন্দর। মিস, আপনি দয়া করে বসুন। জি ধন্যবাদ। কিন্তু দিহান, তুমি কি নিশ্চিত সে আমাদের মতো সব করতে পারবে? অবশ্যই আমি অন্যদের মতো সব কিছু করতে পারি, আমি কেন পারবো না? তখন সেই মেয়েটার পাশে থাকা রোজা নামের একটা মেয়ে বলল, শুনুন মিস, কি জানো না? ও নাইলা, শুনুন, এটা এত সহজ কাজ নয়। আমরা আমাদের দেশ ছেড়েছি, এটা অনেক কঠিন। সর্বত্র পুলিশের লোক ছড়িয়ে আছে, আপনার যে কোনো সময় জেলও হতে পারে। এত কিছু শোনার পরও কি আপনি এই কাজ করতে রাজি? জি, এখানে আমি এটা করতে রাজি। কিন্তু তখন সেখানে থেকে বসে থাকে ইয়ান নামের এক থাই লিডার রোজার দিকে চেয়ে ধমক দিয়ে বলল, রোজা চুপ করুন, কথা বলতে দিন তাকে। রোজা চুপ হয়ে গেল। ইয়ান অর্ণিতাকে উদ্দেশ্য করে বলল, মিস নাইলা, আমরা চাই আপনি আমাদের হয়ে কাজ করুন। এইটা শুনে রোজা দাঁত কির মিরিয়ে ইয়ানের দিকে একবার তাকালো, তো আরেকবার অর্ণিতার দিকে। অর্ণিতার মুখে রহস্যময় হাসি। দিহান ইয়ানের সঙ্গে অর্ণিতাকে দিয়ে কি করা যায় বলতে লাগলো। অর্ণিতার যেহেতু এটা প্রথম কাজ, তাই তাকে বেশি কিছু করতে দেওয়া হবে না, তবে তাদের সঙ্গে মিলে একই সাথে সব কাজ করতে হবে। অর্ণিতা তাদের কথায় সায় দিল। অর্ণিতাকে নিয়ে তারা সবাই মিলে দুবাই শহরে যাবে। সঙ্গে নিয়ে যাবে পাচার করা সেই তরুণীগুলোকে, যাদের তারা বলেছিল মিডিয়ায় কাজ ধরিয়ে দিবে। অসহায় মেয়েগুলো নিম্নবিত্ত পরিবার থেকে আগত। যারা এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মিডিয়ায় বা নাচের কাজে যোগ দেওয়ার আশায় এসেছে। অনেকেই জীবিকার তাগিদেতে এসেছে যদি কিছু করা যায়, কিন্তু তারা হয়তো জানেই না তাদেরকে নিয়ে এমন জঘন্য খেলায় মেতে উঠেছে এক শ্রেণীর মানুষ নামের অমানুষগুলো। অর্ণিতাকে নিয়ে আসা হলো একটি বিল্ডিংয়ে, সঙ্গে দিহানও এসেছে। বিল্ডিংটাতে ঢোকার পরে সবগুলো মেয়ে জড়ো হয়ে হুমড়ি খেয়ে পড়ল দিহানকে দেখে। কেউ বলছে
কবে দুবাই যাবে? কেউ জেরা করছে কেন এত দেরি হচ্ছে। মেয়েগুলোর মুখও কেমন চুপসে গেছে। দীর্ঘ 15 দিন এখানে রয়েছে, তাদের আটকে রেখে পশ্চিমা সাজে গড়ে তোলা হয়েছে। বাঙালিয়ানার কোনো কিচ্ছুই নেই, কাউকে ইচ্ছের বিরুদ্ধে নাচাচ্ছে। দিহান সবাইকে উদ্দেশ্য করে, এই শোনো তোমরা, এই তোমাদের নতুন ম্যাম, এর নাম নাইলা। ওর কথা মতো ভালোভাবে চলবে, ওর অবাধ্য হবে না, নাহলে শাস্তি পেতে হবে। শাস্তি কি পেতে চাও তোমরা? অর্ণিতার কাছে মেয়েগুলোর মুখ দেখে মনে হলো ভয় পেয়েছে তারা। সবার দিকে এক নজর চোখ বোলানোর পর যা বুঝলো সবাই যে যার কাজে চলে যাচ্ছে। কিশোরী বয়সের এই মেয়েদের চঞ্চলতার বয়স, সেই বয়সে এই পাচারকারীদের হাতে পড়া যেন এক ভয়ঙ্কর কল্পনা। মেয়েগুলো তো তা জানেই না। অর্ণিতা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, শোনো তোমরা, আজ আমি তোমাদের কিছু শিখাবো, শিখবে কি তোমরা? মেয়েগুলোর মধ্যে থেকে ভয়ে ভয়ে বলল, জি শিখবো। অর্ণিতা দিহানের পাশে গিয়ে বলল, শোনেন, ওদের পাশের ওই মহিলাকে চলে যেতে বলুন। কেন? যা বলছে তাই করুন। উল্টাপাল্টা কিছু করো না। উপরে দেখো সিসি ক্যামেরা, এখানে কিন্তু স্পিকারও আছে। অর্ণিতা একবার উপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, এরপর দিহানের দিকে তাকিয়ে বলল, দেখেছি, আপনি যান। দিহান মহিলাগুলোকে নিয়ে বের হয়ে গেল। তখন মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, মেয়েরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, শুধু কি নাচলে হবে? আজ আমি তোমাদের সেফটি নিয়ে কথা বলবো, শুনবে কি তোমরা? জি শুনবো। কারাটে শিখেছো তোমরা? অর্ণিতা হাসলো, এরপর আস্তে আস্তে এগিয়ে যেতে বলল, ফাইটিং করতে দেখেছো কখনো? এবার সবাই একসাথে বলে উঠল জি। অর্ণিতা এবারও শুধু হাসলো, এরপর মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, আজ আমি তোমাদের কিছু টিপস এবং ট্রিক্স শেখাবো, যেটা আমি আমার স্কুলে এবং কলেজ লাইফে শিখে এসেছি। সবাই বেশ অবাক হয়েছে, তাকিয়ে আছে। অর্ণিতা তাদের কিছু বেসিক এবং সর্বপ্রথম পর্যায়ের ক্যারাটে ট্রিক্স শিখিয়ে দিল, যেটা প্রায় প্রত্যেকটা মেয়েকে শেখানো হয় প্রাথমিক পর্যায়ে কোনো হামলা বা নিগ্রহ থেকে বাঁচতে। অর্ণিতা বেরিয়ে আসার সময় হেসে বলল, হাসো সবাই হাসো। শোনো, আমি যে কয়দিন আছি তোমরা সব ধরনের ট্রিক্স শিখাবো। মেয়েগুলো প্রাণ ভরে হেসে যাচ্ছে। অর্ণিতার মনে হলো একটু আগের ঘুমট ভরা মুখগুলো যেন প্রাণ হারা ছিল, এখন সেই মুখগুলোতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। অর্ণিতা মেয়েগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে এলো। হোটেলে এসে সে তার মুখের মেকআপ তুলে ফেললো। মেকআপের আড়ালে লুকোনো সেই প্রতিচ্ছবির দিকে একবার তাকালো। আড়ালেও সে যেমন, সবার সামনেও ঠিক তেমনই। তারই মাঝে নেই কোনো খুঁত, আছে শুধু ক্ষত। ক্ষুদ্র নয়, বিরাট সেই ক্ষত। এই ক্ষত সেরে যাওয়ার মতো নয়, বিষ ফোড়ার মতো বিধ্বস্ত করে ছাড়ে এই ক্ষত। অর্ণিতা ওয়াশরুম থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখলো বাবার ফোন। সঙ্গে সঙ্গে বাবার ফোন কল করে কথা বলতে লাগলো। পরের দিন সকালবেলা দরজায় তীব্র নখ বেজে উঠল। ঘুম ঘুম চোখে টলতে টলতে দরজা খুলে বিস্ময় তার চোখগুলো কুঁচকে এলো। সাদা ও লালের সংমিশ্রণে একটি লিলি ফুলের তোড়া। সুন্দর সেই ফুলের তোড়া যেন তাকে টানছে। সব ধরনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে হোটেলের রুম থেকে বের হলো সে। কে দিয়েছে এই ফুলের তোড়া? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছে না। লিলি ফুলের তোড়াটা ছুঁতে গিয়ে এক পা পিছিয়ে গেল সে। কেউ তো ইচ্ছে করে ওর ক্ষতি করার উদ্দেশ্য দিতে পারে। রুমে এসে হোটেল সার্ভিসের লোকেদের ফোন করলো সে। হ্যালো, রুম নাম্বার 31, আপনি কি এই রুমের সার্ভিসের দায়িত্বে আছেন? ইয়েস ম্যাডাম, বলুন। কেউ কি আমার রুমে এসেছিল? না ম্যাডাম। আপনারা প্লিজ রিসেপশন দেখে বলুন কেউ কি এসেছিল। ওকে ম্যাডাম, দেখে জানাচ্ছি। অর্ণিতা রুম সার্ভিসের সঙ্গে কথা বলে আবারও গিয়ে ফুলের তোড়ার সামনে দাঁড়ালো। নাকে একটি মাস্ক পরে নিল। লিলি ফুলের ঘ্রাণ তার খুব প্রিয়। এতটা প্রিয় ঘ্রাণ হওয়ার পরেও মাস্ক পরে ফুলের তোড়ায় হাত দিল সে। একটি ফুল ছিঁড়ে হাতে নিয়ে দেখতে লাগলো। ফুলটি দেখতে দেখতে একসময় ফুলের তোড়া থেকে একটি চুরকুট খসে পড়ল। চিরকুটটি দেখা মাত্রই তুলে নিল হাতে। সবার জীবনের গুগলি সমাধান করতে গিয়ে নিজের জীবনের গুগলি সমাধান করতে পিছিয়ে যেও না। বড় অদ্ভুত বাক্য। সে পুরো ফুলের তোড়াটা খুলে দেখতে গিয়ে আরেকটি চিরকুট পেল। সেখানে লেখা, হ্যাপি বার্থডে মিস অর্ণিতা আফসারি। অর্ণিতা চিরকুটটা হাতে নিয়ে ভালোভাবে দেখলো। চিরকুটটা লাল কালিতে লেখা। হাতের লেখাটা খুবই সুন্দর। এই হাতের লেখাটা খুবই চেনা, কোথায় যেন দেখেছেও, খুব পরিচিত। কার হাতের লেখা এটা? কে জানে তার পছন্দের কথা? লাল আর সাদা লিলি যে তার পছন্দ, লাল রং পছন্দ, এটা জানলো কিভাবে?
ছিটকুটা বেড সাইড টেবিলের উপর রেখে দিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল সে। শাওয়ার শেষ করে এসে হোটেল সার্ভিসম্যানদের ফোন করলো। আপনারা কি কিছু পেয়েছেন? ম্যাম অনেক খুঁজেছি, কাউকে পাইনি। ও আচ্ছা, বাদ দেন, আমার ব্রেকফাস্টটা পাঠিয়ে দিন। ওকে ম্যাম। হোটেল সার্ভিসম্যানেদের সঙ্গে কথা বলার পর বাবার সঙ্গে কথা বলতে লাগলো অর্ণিতা। মামুনি, বাবা, ভাই, বোন এদের সবার সঙ্গে কথা বলার পর ফোন নিয়ে অরূপের একটা কল করলো। অরূপকে ফোন করার পর ফোন বন্ধ পেল সে, তবে হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে পেয়েও গেল সময় মতো। তারপর দুজনে মিলে অনেকক্ষণ কথা বলল, যার মধ্যে অর্ণিতা অফিসিয়াল কথাবার্তায় বেশি বলেছে। অফিসে আজকাল কি হচ্ছে, কেমন চলছে, এই সমস্ত কথা। রুমের এক পাশেই কফি মেকার আছে, যেখানে থেকে খুব সহজেই কফি বানানো যায়। অর্ণিতা 1 কাপ কফি বানিয়ে নিল। সকালের ধোয়া ওঠা 1 কাপ কফি বড্ড প্রশান্তি দেয় তাকে। কফি নিয়ে ব্যালকনিতে এসে বসে পড়ল অর্ণিতা। সকালে সূর্য স্নানের এই মুহূর্তটা তার কাছে খুব ভালো লাগে। সূর্যের দীপ্তিময় তপ্ত আভা যখন তীর তীর করে ধীর গতিতে শরীরে প্রবেশ করে, তখন খুব ভালো লাগে তার। সূর্য শুধু যে গ্রহ তা কিন্তু নয়, সূর্য এক আদর্শের প্রতীক। দীপ্তিময় সূর্য শুধু যে আলো দেয় তা নয়, দেয় জ্বলন্ত অবস্থায় লক্ষ কোটি বছর টিকে থাকার উদাহরণ। অপর পাশে খুব সকালে এই শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। খুব সকালে এই শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। সূর্য ঢাকে মেঘের ফাঁকে, বৃষ্টি স্নানে নগর মাতে। ঘুম ভেঙে যায় হঠাৎ করে নিদ্রাবিহীন আদার ঘরে, কোনো এক শ্রাবণে, কোনো এক শ্রাবণে। অমন অমন সকালবেলা আধো স্বপন জাগরণে, অমন অমন সকালবেলা আধো স্বপন জাগরণে, তোমার কথা মনে পড়ে অন্যরকম শিহরণে। ব্যর্থতাতে থমকে থাকে, একটু দেখার তৃষ্ণা জাগে, কোনো এক শ্রাবণে, কোনো এক শ্রাবণে। গানের প্রলেপ শুনে চলেছে অন্য আরেকজন। আজ ঠিক কি এই সময় তার মুখে হাসির ঝলক। হোক দুষ্টু মিষ্টি এই সম্পর্ক নতুন করে। লুকোচুরি লুকোচুরি এই খেলায় কে যেতে চায়? প্রথম দেখার সময় তোলা মেয়েটির ছবিগুলোকে খুব যত্ন করে না তুললেও এখন অনেকটাই যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে সে। আচ্ছা, যার ছবি সে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সে কি জানে? সে যখন জানবে তার পাশে দাঁড়ানো মানুষটা তার প্রেম মাতোয়ারা, তখন কি সে তাকে দিবে তার হাতড়ে ধরার সুযোগ, নাকি হারিয়ে যাবে পুরো প্রজাপতির মতো? ভাবনায় বিভোর সেই ব্যক্তিটি অ্যালবামে হাত বুলাতে লাগলো। এদিকে আজও সেই বন্দি মেয়েগুলোর সাথে দেখা করতে গিয়েছে অর্ণিতা। মেয়েগুলোকে তাকে দেখে যেন খুব খুশি হয়েছে, সবাই তাকে ঘিরে ধরেছে। অর্ণিতা প্রত্যেকের সঙ্গে কথা বলতে লাগলো। ওদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছে, কি বলে আনা হয়েছে, অনেকটা তাদের পূর্বের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করতে লাগলো। অর্ণিতা ওদের সবাইকে সান্ত্বনা দিল। ওরা পাচারকারীদের হাতে পড়েছে, ওদের নিয়ে ভয়ঙ্কর কিছু হবে এইসব অর্ণিতা তাদের কাছে প্রকাশ করেনি এখনো, বরং সবাইকে শক্ত ও সামর্থ্যবান কি করে হতে হবে তাই শেখাচ্ছে। কালকের মতো করে আবারও অর্ণিতা তাদের শেখাচ্ছে কিভাবে ক্যারাটে শিখতে হয়। প্রত্যেককে কালকে শেখানোর সেই ট্রিক্সগুলোই সে আবারও করতে লাগলো। এদিকে সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে অর্ণিতার ক্যারাটে শেখানোর দৃশ্য, সেই সাথে মেয়েগুলোর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সবাইকে সেখান থেকে বের করে দিয়ে অর্ণিতা এগুলো শেখাচ্ছে। রোজা যেন আরও বেশি রেগে গেল। এমনিতেই এত বছর অবধি কেউ তার উপরে কথা বলতে পারেনি, কিন্তু অর্ণিতার জন্য কাল সবাই তার সঙ্গে জোর দিয়ে কথা বলেছে। এত বড় সাহস! নতুন এই মেয়েটি তার কাছে মনে হচ্ছে খুব দুরন্দর রহস্যময়ী এক নারী সত্তা। না হলে এমনটা কি করে করতে পারে ও? রোজা হেন্সেলকে উদ্দেশ্য করে বলল, দেখেছো হ্যান্ডেল, মেয়েটার সাহস? এটাও ঠিক করেনি। আস্তে না আস্তে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো। তোমরা ওকে আরো মাথায় তুলে ফেলেছো। কি দরকার ওকে এইভাবে মেয়েগুলোর কাছে ছেড়ে দেওয়ার? এখন এর সমাধান কি করে বের করবে? কিসের সমাধান? আচ্ছা হ্যান্ডেল, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতে পারো? আমি আবার কি করলাম? এই যে মাথাটাকে একটু কাজে লাগাতে পারো না তুমি? তুমি কি কিছুই বুঝতে পারছো না? মেয়েগুলো যদি ওর মতো করে চলে বা আমাদের ভয় না পায়, তবে কি হবে জানো না? জানবে কি করে? হেন্সেল রোজার মুখের দিকে চেয়ে আছে। রোজা আবার বলল, তুমি দেখেছো মেয়েগুলোর মধ্যে প্রথমে যে ভয় ভীতি ছিল, এখন কি তা আছে? একদিনেই মেয়েগুলো ওর সাথে কতটা সাবলীন কি করে হয়ে গেল, ভেবে দেখেছো কিছু? হেন্সেল রোজার কথা শুনতে লাগলো আর ভাবলো, সত্যি তো, এই বিষয় তো সে ভেবে দেখেনি কখনো। রোজা আবারও বলতে লাগলো, হ্যান্ডেল,
ওরা আমাদেরকে যদি ভয় না পায় তাহলে ওরা আমাদের পরোয়া করবে না, ওরা আমাদের হাতের বাইরে চলে যাবে। এভাবে চলতে দেওয়া যায় না। ওই মেয়েটাকে আটকাও, না হয় এদেরকে আটকাও। দুই পক্ষে এক পক্ষে ততষ্ট করো, নইলে সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি। বলে রাগে অগ্নিশর্মা হয়ে রোজা চলে গেল। এরপর একটা গোপন কক্ষে গিয়ে তার বসকে কল করলো। স্যার, আপনার জন্য নতুন একজন অতিথির আয়োজন করেছি। তাই নাকি? নতুন অতিথি দেখতে কেমন? আপনার পছন্দ হবারই মতো, খুব সুন্দরী। এক ঝাঁক কিশোরীর মাঝে তাকে পাবেন। ভেরি গুড। তার দিকে যেন কোনো শেয়াল কুকুরের নজর না পড়ে। সে আমার গুহায় বন্দি হবে, পাখি যেন না পালায়। স্যার, পাখি তো পোষা পাখি, এ পাখি উড়ে যাবে না। তাহলে তো আরো ভালো। আমি তৈরি শিকার করার জন্য। নজর রাখো তার উপর, আমি তাকেই চাই। বিশ্রীভাবে হেসে উঠল ব্যক্তিটি। রোজার মুখেও মুচকি মুচকি হাসি। আড়াল থেকে রোজা আর তার সেই বয়সে বসের সব কথাই একজন রেকর্ড করে ফেলল তাদের অজান্তেই। বস আর রোজার কথা, এই বিষয়টা ক্লিয়ার যে বন্দি মেয়েগুলোকে পাচারের সময় চলে এসেছে। তবে অন্য আরেকজন কথা বলায় বুঝতে পারছে না আড়ালে থাকা ব্যক্তিটি কে। কে সেই মেয়ে যাকে চোখে চোখে রাখতে বলা হয়েছে? ভাবতে ভাবতেই চমকে উঠল সে। এত সর্বনাশ করছে কার উপর? তারা নজর দিয়েছে এখন ওদের হয়ে। এখন অর্ণিতা আর নতুন মেয়েগুলো আছে। কোনোভাবে যদি অর্ণিতার কোনো ক্ষতি করে ওরা, অর্ণিতার পরিচয় জানলে তারা ওকে কোনোভাবেই তো ছাড়বে না। ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে তার। অর্ণিতার সামনে অনেক বিপদ, যে করেই হোক ওকে এগুলো থেকে আগলে রাখতে হবে। ওদিকে অন্ধকার একটি রুম। পিট পিট করে চোখ খুলেই নিজেকে হাত বাঁধা অবস্থায় পেয়ে যায় অর্ণিতা। চোখ খুলেই কষ্ট হচ্ছে তার। চোখ বন্ধ হয়ে আসছে দু চোখ দুটোর সাথে যেন তীব্র যুদ্ধ চলছে। অনেক কষ্ট করে চোখ দুটো খুলে আশেপাশে ভালো করে দেখে বোঝার চেষ্টা করলো কোথায় এখন সে। উঠতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়ে গেল সে। মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গেল। হাত দুটো পিছন থেকে বেঁধে দেওয়া। নড়াচড়া করতেও সে যেন ব্যর্থ। পা দুটো নাড়িয়ে এপাশ ওপাশ করতেই চমকে গেল সে। নরম কি যেন ঠেকলো তার পায়ে। অর্ণিতা পাটিকে আবারও নাড়িয়ে তুলল। এবারও মনে হলো নরম কিছু আছে, তবে ওটা একটা হাত। জুতো খোলা অবস্থায় তাই পায়ে স্পর্শ করে পুরোপুরি বুঝতে পেরেছে সে। অর্ণিতা বুঝতে পারছে না কি করে কি হয়ে গেল এসব। সে তো ক্লাবে গিয়েছিল, ওখানে তাদের সঙ্গে কথা বলতে বলতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল সে। এরই মাঝে কিছু তার খাওয়া হয়নি। তবে কি কোল্ড ড্রিঙ্কসে কিছু মিশিয়ে খাইয়েছে? আর কিছু ভাবতে পারছে না। মাথাটা ঘুরে উঠছে জোর, চোখগুলো ঝাপসা হয়ে এসেছে। অর্ণিতা বুঝতে পারল এগুলো এনেস্থেশিয়ার প্রভাব। বন্দীদের মুক্ত করতে এসে অর্ণিতা নিজেই বন্দীদের কাতারে পড়ে গেছে। ভাবতে ভাবতেই অর্ণিতা শুনতে পেল কিছু পায়ের শব্দ। শব্দগুলো এগিয়ে আসছে ক্রমশ তার কাছে। খট করে শব্দ হলো দরজায়। প্রবেশ করলো কিছু পুরুষ। অর্ণিতা তাদের ভিতরে আসা দেখেই চোখ বন্ধ করে ফেলল। হালকা চোখ খুলে দেখতে বুঝতে পারল তার পায়ের কাছে পড়ে থাকা মেয়েগুলো তুলে নিয়ে যাচ্ছে। একটি মেয়ে মুখ বাঁধা অবস্থায় ব্যর্থভাবে আর্তনাদ করে উঠল। মুখ দিয়ে তার বোবা শব্দ ছাড়া স্পষ্ট কিছুই বের হলো না। তীব্র বাছার আকুতি। সবগুলো মেয়েকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। অর্ণিতা চোখগুলোকে কুচকে বন্ধ করে রেখেছে। উঠিয়ে নিয়ে যাওয়া মেয়েদের মধ্যে অনেকেই অজ্ঞান অবস্থায়। অর্ণিতাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা তাকে নিয়ে যাচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। অর্ণিতাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। ওইদিকে দিহান অর্ণিতার কাছে ফোন করছে বারবার। অর্ণিতার সামনে বিপদ অনেকেই সেই ইয়ানের থেকে শুনেছে। রোজা নাকি তাদের বসকে অর্ণিতার সম্পর্কে বলেছে, অথচ তারা দিহানকে এই বিষয়ে একবারও জানালো না কিছুই। দিহান তাদের সঙ্গে কথা বলে যা শুনলো তাতে বুঝলো তারা অর্ণিতাকে সে বসের কাছে তুলে দিবে। দিহান দিশেহারা হয়ে গেছে কিভাবে অর্ণিতাকে ওদের কাছ থেকে মুক্ত করবে। অর্ণিতাকে একটি বিরাট বড় প্যালেসে নিয়ে আসা হয়েছে। প্যালেসের একটি বেডরুমে নিয়ে তাকে রাখা হয়েছে। অর্ণিতাকে রেখে লোকগুলো বাহিরে চলে গেল। ভিতরে প্রবেশ করলো একজন মধ্যবয়স্ক পুরুষ, সঙ্গে আরো কিছু লোক। অর্ণিতার সামনে এসে দাঁড়িয়েছে সে। বাহ, এতদিন সিনেমায় দেখতাম প্রতিশোধ নিতে কেউ আসে তার শত্রুর কাছে, আজ তা নিজের চোখে দেখলাম। তবে আমার শত্রু যে একজন যুবতী তা আমি বুঝতে পারিনি। এমন সুন্দরীকে কি করি বলতে পারো? মারতে ইচ্ছে করছে না। এক কাজ করি, সারা জীবনের মতো তোমাকে আমি আমার করে ফেলি, কি বলো?
লোকটি অর্ণিতার গায়ে হাত দিল এবং লোকগুলো সাথে সাথে অর্ণিতার কাছে গিয়ে তার হাত পা বেঁধে ফেলল। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো কিছু লোক, গলায় আইডি কার্ড আর হাতে বন্দুক, তাদের শরীরে বাংলাদেশ সামরিক বাহিনীর পোশাক। সে লোকগুলোর মধ্যে থেকে বেরিয়ে এলো অরূপ। অর্ণিতা উঠে গিয়েই সাথে সাথে পাচারকারীদের সেই বস মানে আলাম চৌধুরী যেন অবাকের উপরে অবাক হচ্ছে। অর্ণিতার সঙ্গে দাঁড়ানো লোকগুলো একে একে নিজেদের ছদ্মবেশ সবকিছু খুলে ফেলল। আলাম চৌধুরী ওদের দিকে তাকিয়ে পুরোপুরি স্তব্ধ। এসব কি? তার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। অরূপ গিয়ে আলাম চৌধুরীর কলার চেড়েপে ধরে বলল, আলম চৌধুরী, ও সরি, আলী আকরাম, দুবাইয়ের নামকরা একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর আড়ালে দেহ ব্যবসা আর মাদক দ্রব্যের বিরাট বড় মাফিয়া। আর এত বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও এখন আর পারেননি থাকতে। আলাম চৌধুরী পিস্তল নিয়ে গুলি করার আগেই অর্ণিতা তার বুকে গুলি করে দিল। অরূপ সহ সবাই অর্ণিতার কাজে পুরোপুরি বোকা বনে গেল। অরূপ অর্ণিতার দিকে তাকিয়ে বলল, অর্ণিতা, কি করলে এটা? অর্ণিতা চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন সে ভুল কিছুই করেনি। নিচ থেকে সবাই চিৎকার করে বলে উঠল, বোম ব্লাস্ট হবে, বোম চালিয়ে রেখেছে, যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। সবাই যে যার মতো নিচে চলে যান। ম্যাডাম, তাহলে আপনারা কখন বের হবেন? আমাদের চিন্তা না করে আপনারা নিরাপদে বেরিয়ে যান। ম্যাডাম, এগে কি করব? আমরাও দেখছি। স্টাফরা সবাই বেরিয়ে পড়েছে যে যার মতো। অর্ণিতা আলাম চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। আলাম চৌধুরী কাতরিয়ে যাচ্ছে। অর্ণিতা আরো একটি গুলি করলো তার শরীরে। আগের গুলি আমার বাবাকে নির্দয়ভাবে হত্যা করার জন্য, এখন যেটা করলাম সেটা আমার মাকে গণধর্ষণ করে নির্বিচারে হত্যা করার জন্য। কি জানি বলেছিলি? প্রতিশোধ। তাহলে শোন, আরব্য বেদুইনরা জানের বদলে জান দিত, আজ আমিও তাই করলাম। হয়তো এখানে তুই একা একজন, সমস্যা নেই, তোকে নিয়েই আমি আমার সব 16 কলা পূর্ণ করব, দেখতে থাক। বলেই অর্ণিতা দিহানকে ইশারা করলো বোমাটা সামনে আনতে। অর্ণিতা হাতে দিতেই অর্ণিতা তা আলাম চৌধুরীর সামনে রাখলো। ঘড়ির কাঁটায় তখন টিক টিক করছে, হাতে মাত্র 50 সেকেন্ড। অর্ণিতা একটা হাসি দিয়েই অরূপ আর দিহানকে নিয়ে জানলা দিয়ে লাফিয়ে পড়ল। দৌড়ে বেরিয়ে পড়ল তিনজন রাস্তায়। ভূমি কাঁপিয়ে যেন ভূমিকম্প হলো চারপাশে। একটা ব্লাস্টে পুরো ওই অঞ্চল কাঁপিয়ে তুলল। কেউ জানল না আলাম চৌধুরীর কি হলো। কেউ বুঝতেই পারল না কি করে একজন মেয়ে তার বাবা মার হত্যাকারী নিজে হাতে তুলে খুন করল। অর্ণিতার আর্তচিৎকারে কেঁপে উঠল জাহিদ আফসারির বাড়ি। 5 মাসের অন্তঃসত্ত্বা সে ঘুম ঘুম চোখে উঠে বসল। চিৎকার শুনে ঘরের ভিতরে প্রবেশ করলো জাহিদ আফসারি। তিনি এখন রিটায়ার্ড পার্সন, ঘরেই থাকেন এখন। অর্ণিতার মামুনি রান্নাঘর থেকে ঘাম মুছে দৌড়ে চলে এলেন তাকে দেখতে। এসেই অর্ণিতার সামনে বসে পড়লেন। অর্ণিতাকে ধরে খাটের উপর বালিশগুলো উঁচু করে বসিয়ে দিতে তার বাবা। কি হলো মা, এখনো সেই আজে বাজে স্বপ্ন দেখছিস? বারবার সেই স্বপ্নগুলো চোখে ভাসছে। এসব দেখা যে তোর কবে বন্ধ হবে? শোন, তোর শরীরটা খুব দুর্বল, এভাবে চললে এসব আজে বাজে স্বপ্নই দেখবি, শরীরের উন্নতি কিছুই হবে না। দেখি পানি খা। আজই জামাই আসুক বাড়িতে, খাওয়া দাওয়ার কোনো খেয়াল রাখিস না, তুই সব বলে দিব। বলে দিও তোমার জামাইকে। আমি কি কাউকে ভয় পাই? বাবা, তোমার মেয়ে কি কাউকে ভয় পায় বলো? না, আমার মেয়ে কাউকে ভয় পায় না, সব দিক থেকে সে এগিয়ে। অর্ণিতার মামুনি চলে গেলেন তার কাজে। ওদিকে ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করেছে অরূপ। বাবার অফিসে এমডি সে। একের পর এক বিপদ ছেলের উপর দিয়ে যাচ্ছে ভেবে অরূপের বাবা মা তাকে আর গোয়েন্দাগিরির পেশা ছাড়তে বাধ্য করেছে। প্রথমে পায়ে গুলি, এরপর দুবাই আলোচিত বোম ব্লাস্ট। লোক সমাজে প্রশংসিত হলেও জীবন নিয়ে টানাটানি। অরূপও বাধ্য হয়ে তার পেশা ছেড়ে বাবার প্রতিষ্ঠানে কাজে মন দিয়ে দিল, তবে সেটা বাবা মাকে খুশি করার জন্য। কিন্তু সিক্রেটলি নিজের এখনো জড়িয়ে রেখেছে এই পেশার সাথে। এটা তো তার স্বপ্ন, কোনো সব নয়। ঘরটা কেমন খালি খালি লাগছে। সহধর্মিনী যখন পাশে থাকে না, তখন পুরুষ হৃদয় নাকি একাকিত্বে ভোগে। এতক্ষণ যদি অর্ণিতা ঘরে থাকতো, তার উঁচু পেট নিয়ে সে অরূপকে শরবত বানিয়ে দেওয়ার জন্য কাজের মেয়েকে 10 বার ডাকত। অরূপকে টাওয়াল ধরিয়ে দিত ফ্রেশ হয়ে আসার জন্য। কিছুক্ষণ রেস্ট নিয়ে হালকা কিছু খেয়ে তৈরি হলো সে। কোথায় যাচ্ছিস? অর্ণিতাদের বাসায় আসতে একটু দেরি হবে। অরূপের মায়ের মুখে মুচকি মুচকি হাসি। দুবাই থেকে আসার পর অরূপ তাকে পাগল করে ফেলেছিল অর্ণিতাকে বিয়ে করবে বলে। অরূপের কথা শুনে
বিয়ের প্রস্তাবও পাঠান অর্ণিতাদের বাড়িতে। অর্ণিতার বাবাও খুশি হন এতে। অর্ণিতা প্রথমে রাজি না হলেও পরে তার বাবা জাহিদ আফসারিও অরূপের পাগলামো দেখে রাজি হয়ে যায়। অর্ণিতাকে জড়িয়ে ধরে বসে আছে অরূপ। প্রচণ্ড ভালো লাগা কাজ করছে দুজনের। অর্ণিতা সে শুভ্র হাত জোড়ায় অরূপ চুমু দিয়ে যাচ্ছে, গালেও চুমু দিয়ে আবার জড়িয়ে ধরল। অর্ণিতাও পরম আবেশে জড়িয়ে আছে স্বামীর সঙ্গে। বিয়ের 1.5 বছর সময় এসে দুজনে শুনতে পেল খুশির খবর। অরূপ তো নাছোড়বান্দা, কোনোভাবে স্ত্রীকে কোথাও যেতে দিবে না সে। চাকরি থেকে অব্যাহত নিতে না বললেও কড়াভাবে বলেছে ছুটি নিয়ে নিতে কয়েকদিন। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে ঠিকমতো আসতেও পারে না বেচারি। 2 দিনের মধ্যেই অরূপ এসে পড়ে তাকে নিয়ে যেতে। এখনও এসেছে, তবে এবার নাকি তার সঙ্গেই এখানে থাকবে। অরূপ অর্ণিতার কপালে চুমু দিয়ে বলল, শাস্তি আছে। কি শাস্তি? ফোন না ধরার শাস্তি। আমি ঘুমিয়েছিলাম, পরে সময় করে ফোন করতে পারতে। শরীর ভালো ছিল না। বেশি খারাপ ছিল? না। ধৈর্য ধরো, এই তো আর কয়েক মাস, তারপর আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি আসবে। কেমন? অর্ণিতা অরূপের বুকে মাথা দিয়ে বসে আছে। ভীষণ ভালো লাগছে তার এই বুকে মাথা রেখে। ভালো থাকুক তাদের ভালোবাসা।